আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে মেন্টাল অ্যাবিলিটি ক্লাসে। আমাদের অ্যাটেন্ডি বাড়ছে, আমরা কি শুরু করে দিব? হ্যাঁ মামুন ভাই, আমরা 2-1 মিনিট দেখি। অ্যাটেন্ডি বাড়ছে তো, জাস্ট 2-1 মিনিটের মধ্যে আমরা শুরু করে দিব। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। ওকে, আমরা দেরি করবো না, আমরা শুরু করে দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে গাণিতিক যুক্তি লেকচার 12। মানে গাণিতিক যুক্তি বলতে আসলে এর মধ্যে আমাদের মানসিক দক্ষতাটাই আজকে বেশি দেখা হবে, সাথে হয়তো কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থাকবে। তো কি অবস্থা, সবার কেমন আছেন? চ্যাট বক্স বরাবরের মতো ওপেন আছে, আমার সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে এবং কিউএনএ তে কোশ্চেন করতে পারবেন। অ্যাটেন্ডি এখনো বেশ কিছু কম আছে, বাট আসলে আমাদের সময় হয়ে যাচ্ছে, আমরা শুরু করে দিব, আমরা দেরি করব না। ভাই, আপনার প্রশ্ন আমি দেখতে পেয়েছি, এটা নিয়ে আমি পরে কথা বলবো, ঠিক আছে? আমরা এখন ক্লাসে মনোনিবেশ করি। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা। আমার কথা ক্লিয়ার থাকলে একটু ওয়াই লিখে রেসপন্স করবেন প্লিজ। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে, তো আমরা শুরু করে দিব। তার আগে একটু বলি যে মোটামুটি ডিসেম্বরের মধ্যে হয়তো 41-এ লিখিত হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন সম্ভাবনা তো আসলে মানে রেজাল্ট ওয়াইজ দেওয়া আছে হয়তো ডিসেম্বরের মধ্যে, তো ধরে নেই আমরা হয়তো আর 1-2 মাস হতে পারে। তো আমরা আগে ধরেই আসলে প্রিপারেশন নেওয়াটা ভালো, সেক্ষেত্রে পরে সময় পাওয়া যায় এগুলোর জন্য, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি কি বিষয় দেখবো? ঘড়ি বিষয়ে কিছু প্রবলেম থাকবে, তারিখ বার নির্ণয় থাকবে, নৌকা স্রোত, নল চৌবাচ্চা। এখন এই অংশটা একটু দেখেন ভালো করে। নৌকা স্রোত, নল চৌবাচ্চা, সময়, কাজ, এগুলা সবকিছুই আপনারা গাণিতিক যুক্তির যে পাটিগণিত অংশটা আছে বা আপনার হচ্ছে ঐকিক নিয়ম বা সময় কাজের যে অঙ্কগুলো আছে একদম হুবহু সেম। এবং এখানে আসলে যেহেতু এমসিকিউ থাকে, 50টা এমসিকিউ থাকে, এখানে আসলে খুব বড় কোনো ম্যাথ দেয় না, একদমই পিচ্ছি পিচ্ছি ম্যাথ থাকে এবং এগুলো সবাই পারে, ঠিক আছে? এই যে শতকরা ঐকিক, এগুলো সেম জিনিস।
সো আমরা ঘড়ি, বার, তারিখ নির্ণয় এগুলোতে একটু বেশি গুরুত্ব দিব এবং সাথে এগুলোও দেখবো। জাস্ট কিছু প্রবলেম থাকবে আপনারাও সলভ করবেন, আমরাও দেখবো। এই হচ্ছে কথাবার্তা। তো রেফারেন্স বুক বরাবরের মতোই হচ্ছে আমাদের লেকচার শিট দেখবেন, এটা নিয়ে তো কোনো কথাই নাই। আর যেহেতু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এই জন্য ক্লাস 9-10 এর দুইটা বই একটু দেখতে হবে, একটা জেনারেল ম্যাথ, একটা হচ্ছে হায়ার ম্যাথ। আচ্ছা, তাহলে শুরু করে দিই। আজকে অনেক কিছু আলোচনার বিষয়বস্তু একটু দেখে নেন। ওকে, প্রথমে আমরা ঘড়ি নিয়ে কথাবার্তা বলি, আসেন। তার আগে একটা স্লাইড অ্যাড করে নিই। বাসাবাড়িতে একটু আপনাদের সামনে যে ঘড়িটা আছে, ঘড়ির দিকে একটু তাকান ভালো করে। ডিজিটাল ঘড়ি হলে হবে না, আমরা ম্যানুয়াল ঘড়ির কথা বলবো। ম্যানুয়াল ঘড়ি বলতে আসলে হচ্ছে যে ঘড়িটা এই যেরকম গোল, সেই ঘড়িটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, ছবিটা তো দেখতে পাচ্ছেন আশা করি। তো ঘড়িতে নর্মালি কি থাকে? ঘড়িতে হচ্ছে 12টা কাঁটা থাকে, 12টা ইন্ডিকেট করা থাকে, এখান থেকে শুরু করে 12, 3, 6, 9, মাঝে এখানে 1 এবং 2 থাকে, এখানে 4, 5। আমি আঁকাই, একটু এই অংশটা ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই অংশটা ভালো করে খেয়াল করলে বাকি কোনো কিছু আর কঠিন লাগবে না। সো এখন কথা হচ্ছে, আমি এই 12 আর 6টা একটু কানেক্ট করে দিই, আর 3 আর 9টা কানেক্ট করে দিই। এরা কিন্তু পরস্পরের বিপরীত প্রান্তে অবস্থিত থাকে, তাই না? সো তাহলে একটা ঘড়িতে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় একটু বলবেন? একটা ঘড়িতে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? আচ্ছা, 360 সবাই বলতে পেরেছেন। সো 360 কে আমি অলরেডি 4টা ভাগে ভাগ করে ফেলছি। এই একটা 90, এই একটা 90, এই 90, এই 90। এখন আমরা যদি আরেকটু খেয়াল করি, প্রতিটা ভাগে, মানে এই যে প্রতিটা 90-র ভাগে আবার 3টা করে ঘর রয়েছে, তাই না? এই যে 3টা ঘর, 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। তাহলে প্রতিটা ঘর মানে 12টা থেকে 1টা বাজতে এই সময়ে তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হবে? বা 1টা থেকে 2টা এই পর্যন্ত এই কোণটার মান কত? অথবা 2টা থেকে 3টা এই কোণটার মান কত? হ্যাঁ, তিনটেই সেম হবে এবং তিনটেই হচ্ছে 30 করে। সো আমি একটু নোট করে রাখি, এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, অন্য কালি ইউজ করি তাহলে দেখতে সুবিধা হবে। তো সিমিলার ওয়েতে পরের চতুর্ভাগেও সেম কাহিনী, এই অংশটার নাম 30, এইটাও 30, এটাও 30। মানে সোজা কথা, ঘন্টার কাটা, ঘন্টার কাটা কোনগুলা? ঘন্টার কাটা হচ্ছে এই 12, তারপরে হচ্ছে 1, 2, 3, এগুলো সব ঘন্টার কাটা। সো ঘন্টার কাটা যখন 1 ঘন্টা পার হয়ে যায়, তখন কত ডিগ্রি কোণ তৈরি করে? 30 ডিগ্রি কোণ তৈরি করে। ঠিক আছে, এটা তো ক্লিয়ার হয়েছে। ঘন্টার কাঁটা যখন 1টা ঘন্টা পার করে 12টা থেকে 1টায় আসে, 30 ডিগ্রি কোণ অতিক্রম করে সে ফেলে। এখন আমরা দেখব এই 30 ডিগ্রি কোণ অতিক্রম করতে গিয়ে মিনিটের কাঁটাটা কত ডিগ্রি কোণ অতিক্রম করতেছে। এটার জন্য আমরা আরেকটা ঘড়ি আঁকি, সিমিলার ওয়েতে একটু ভাগ করে ফেলি, একটু আঁকা বাঁকা হচ্ছে, হ্যাঁ বুঝে নিবেন। 12, 6, 3, 9। সো আমরা জানি যে এখানে আরো ভাগ আছে, 1, 2, 4, 5। ওকে, সো প্রতিটা ভাগ হচ্ছে 30 ডিগ্রি করে, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে, যখন 12টা থেকে 12টার সময় যখন বাজে, তখন কি হয়? ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুইটাই কিন্তু হচ্ছে একই জায়গায় থাকে, তাই না? দুইটাই হচ্ছে একদম 12-র এই শুরুতে এখানে থাকে। তো এরপর হচ্ছে মিনিটের কাঁটাটা হচ্ছে এখান থেকে এসে পুরাটা ঘুরে যখন আবার এই 12-র এখানে আসে, তখন 1টা ঘন্টা পার হয়, ঘন্টার কাঁটা তখন এসেই 1-এ গিয়ে উপস্থিত হয়। তখন আমরা বলি যে 1টা বেজেছে, 12টা থেকে 1টা বেজেছে। সো এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমার ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কোণ অতিক্রম করলে মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? আপনাদের কাছে প্রশ্ন। একবার যেহেতু ঘুরে আসছে, 30 ডিগ্রি কেন অ্যান্সার দিবেন আপনারা? যারা 30 ডিগ্রি অ্যান্সার দিচ্ছেন, এরা এরা মানে তারা কেন দিচ্ছেন একটু চিন্তা করেন। আমি মিনিটের কাটার কথা জিজ্ঞেস করতেছি, ঘন্টার কাটা তো না। ঘন্টা তো এখানে শেষ, এই যে ঘন্টার কাটাটা ডিটেলস আমি এখানে বুঝাইছি, এখন আমি মিনিট নিয়ে কথা বলতেছি। ওকে, তো একটু খেয়াল করেন ভালো করে। একজন 0 ডিগ্রি দিয়েছেন, হ্যাঁ 0 ডিগ্রি বলা যায়, আপাত সরণ হচ্ছে 0 ডিগ্রি, কিন্তু আমরা তো আর এখানে ফিজিক্স নিয়ে কথা বলবো না, তো আপাত সরণ আমরা চিন্তা ভাবনা করবো না। আপাত সরণ আলটিমেটলি 0, কিন্তু টোটাল সে কিন্তু এই পুরা এই অংশটা ঘুরে এসেছে, তার মানে 360 ডিগ্রি হচ্ছে আপনার মিনিটের কাটা পুরা টাইমে ঘুরে আসে 1 ঘন্টায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে
60 মিনিটে হচ্ছে সে 360 ডিগ্রি কোণ ঘুরে আসে, তাহলে প্রতি মিনিটে কত ডিগ্রি কোণ ঘুরে আসে? 360/60 সমান সমান 6 ডিগ্রি কোণ। তাহলে মিনিটের কাঁটা যখন 1 মিনিট পার হয় তখন 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা এইটুকু ক্লিয়ার হয়েছে? এই অংশটাই কিন্তু আজকে ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট অংশ, এবং এই অংশটা ভালো করে একটু বুঝতে হবে। আচ্ছা, একজনের কাছে ক্লিয়ার হয়েছে, আর বাকিরা মনে হয় বুঝেন নাই না? কোনো রেসপন্স নাই আপনাদের? রেসপন্স করতে হবে, ইন্টারেক্টিভ ক্লাস নেই আমি বরাবরের মতোই, তো আমার সাথে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেকেই ক্লিয়ার হয়েছে। সো আমরা 1 মিনিটে 6 ডিগ্রি কোণ অতিক্রম করে, এটা আমরা বুঝলাম, এটা হচ্ছে মিনিটের কাঁটা। এবার আমরা একটু ঘন্টার কাঁটা নিয়ে কথা বলি, আবার ঘন্টার কাঁটায় যাই। ঘন্টার কাঁটা বললাম কি 1 ঘন্টায় হচ্ছে 30 ডিগ্রি কোণ অতিক্রম করে, তাই না? 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ অতিক্রম করে। তো 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটে সে যায় হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে 1 মিনিটে কত যাবে? 30 ডিগ্রি/60 সমান সমান হাফ ডিগ্রি। এটা কি বুঝতে পারছেন? এটা ঘন্টার কাঁটার ক্ষেত্রে বলছি। এইটা হচ্ছে আপনার, আমি মার্ক করে দিচ্ছি, ঘন্টার কাঁটা। আর এইটা হচ্ছে আপনার মিনিটের কাঁটা। খুবই ইজি ওয়েতে বলেছি, এটা আসলে না বোঝার কিছু না। সো এই অংশটুকু যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন, তাহলে আপনার আর কোনো সমস্যা নাই, আপনি ঘড়ির সবকিছু খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমরা পরীক্ষার হলে নর্মালি এইভাবে অঙ্ক করি না। যখন ঘড়ি নিয়ে প্রবলেম গুলো আমাদেরকে দেয়, সাপোজ 1টা 40 বাজে বা 5টা 10 বাজে, তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী দূরত্ব কত, এগুলা নর্মালি প্রশ্নে আসে। তো সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা ইউজ করি। আপনারা অবশ্যই এটা ইউজ করে করবেন। বাট ঘড়ি সম্পর্কে ক্লিয়ার আইডেন্টিটি বা ক্লিয়ার একটা ধারণা পাওয়ার জন্য আমাদের হচ্ছে এই অংশটুকু একটু বুঝতে হবে। সো এখন আমি একটু বলবো, যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একদম সমকোণে থাকে, সাপোজ মনে করেন এই হচ্ছে মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা, তখন তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যখন বিপরীত দিকে থাকে তখন কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? এরকম কিছু ছোটখাটো ব্যাপার স্যাপার আছে। তো এই জিনিসগুলাই হচ্ছে আপনাদের এই স্লাইডটাই লেখা ছিল, যেটা আপনাদেরকে ছবি এঁকে এঁকে করিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে? সো আশা করি এই পর থেকে আর এটা কঠিন লাগবে না। একবার একটু দেখে নেন, আরেকবার রিভিউ করেন। আচ্ছা, রিভিউ আমরা করলাম। আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল না দেখলে আসলে ক্লিয়ার হবে না, এবং সূত্রও দেখি। এইটা হচ্ছে সেই সূত্র যেটা আপনারা আমার থেকেও ভালো মুখস্থ করে রেখেছেন, আমরা জানি। 11 × m - 60 × h/2। এখানে m দিয়ে বোঝানো হচ্ছে প্রশ্নে উল্লেখিত মিনিটের কাঁটা যে কয়টা বেজে থাকে। ধরেন 5টা 10 বাজে, মানে 10 হচ্ছে মিনিট, সো তখন m এর মান 10। আবার h হচ্ছে আপনার আওয়ার বা ঘন্টা হিসেবে, যেটা সো 5টা বলেছে, তার মানে এটার মান হচ্ছে 5। সেই মানটা আপনি এখানে বসিয়ে দিলে একটা অ্যান্সার বের হবে। এখন কথা হচ্ছে, এই অ্যান্সারটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার, সবসময় হবে না, মাঝে মধ্যে একটু পার্থক্য দেখা দিবে। কোন জায়গাটায় পার্থক্য দেখা দিবে? কোনো কারণে যদি ওই অ্যাঙ্গেলটার মান 180 ডিগ্রি থেকে বেশি হয়, তখন কি করতে হবে? একে 360 ডিগ্রি থেকে ওই মানটাকে বিয়োগ করে নিতে হবে। কারণ এই মধ্যবর্তী পার্থক্যের মান কখনো 180 ডিগ্রি থেকে বেশি হতে পারবে না। কেন পারবে না সেটা একটু বলি। কারণ হচ্ছে, মনে করেন এই হচ্ছে ঘড়ি, এই হচ্ছে আপনার মিনিটের কাঁটা, এই হচ্ছে ঘন্টার কাঁটা। সো ম্যাক্সিমাম আমরা 180 ডিগ্রি পর্যন্ত নিতে পারবো। এরপরে যখন কোনো কারণে মিনিটটা এই দিকে চলে যাবে, তখন কিন্তু কোণটা হয়ে যায় একটা বড় কোণ। সো আমরা এই বড় কোণটা নিব না, আমরা এই পাশের এই ছোট কোণটা নিব। এই কারণে 360 ডিগ্রি থেকে বিয়োগ করে নিতে হয়। ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি। সো আপনারা এটা একটু সলভ করে দেন আমাকে। দেয়াল ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে, তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 40তম বিসিএস লিখিততে এসেছিল। বাহ, গুড। মোটামুটি অনেকগুলো অ্যান্সার চলে এসেছে। 6টা বাজলে আসলে কি হয় সেটা একটু আমরা ঘড়িতে দেখি, সূত্র পরে অ্যাপ্লাই করি। মনে করেন এই হচ্ছে আপনার 6, এই 3, এই 12, এই হচ্ছে 9। তো 6টা বাজা মানে হচ্ছে আপনার ঘন্টার কাঁটা অবশ্যই 6টায় থাকবে, এবং 6টা বেজে 0 মিনিট যেহেতু, তার মানে মিনিটের কাঁটাটা 12-র ঘরে থাকবে। তো বুঝতেই পারতেছেন দুইটা সম্পূর্ণ বিপরীত দিকে আছে, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি বারবার 5টা 10-এর কথা বলতেছি। 5টা 10 বাজলে আসলে কত ডিগ্রি কোণ তৈরি হবে সেটা কি একটু বলতে পারবেন?
5টা 10 মিনিটে ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত? এটা একটু বের করে দেন তো। 5টা 10, এই 12, 6, 3, 9, 4, 5। ওকে, সূত্রে বসাই দিলে খুব ইজিলি হয়ে যাবে। 5টা বাজলে কিরকম অবস্থা থাকে একটু দেখেন তো। 5টা বাজলে ঘন্টাটা থাকে এখানে, মিনিটটা থাকে এখানে। সো আমি সূত্র যদি কোনো কারণে না জানি, হ্যাঁ অনেকেই অ্যান্সার 95 দিয়েছেন, ঠিক আছে সমস্যা নেই। এখন আমার কথা একটু খেয়াল করেন, আমি যদি সূত্র না ইউজ করে করতে চাই তাহলে কি এটা করা যাবে? সূত্র ছাড়া কি আমাকে করে দিতে পারবেন? আচ্ছা, সাদি আপু বলেছেন হ্যাঁ পারবেন। তো ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা সূত্র ছাড়া এই অঙ্কটা করে করতে পারি কিনা সেটা একটু দেখি। সাদ ভাইয়া লিখেছেন একটা অ্যান্সার, গুড। আপনি যেটা করেছেন সেটাও ঠিক আছে, আমরা একটা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে পারি, আসেন দেখি এটা করা যায় কিনা। 5টা 10 বাজে না? সো এই হচ্ছে সেই ঘড়ি, ধরলাম হচ্ছে এই সেই 5, এই হচ্ছে 12, এটা 3, এটা 4, এটা 6। আচ্ছা, এটা 1, এটা 2। এখন কথা হচ্ছে 5টা বেজে 10 মিনিট, তাই না? সো মিনিটের কাঁটাটা কোথায় আছে? মিনিটের কাঁটাটা এখন আছে হচ্ছে আপনার 2 এর ঘরে। মিনিটের কাঁটাটা আমার আছে 2 এর ঘরে, এখানে আছে। সো যখন 5টা বাজে তখন অ্যাঙ্গেলটা কত সেটা একটু আমরা চিন্তা করি। যখন 5টা বাজে তখন অ্যাঙ্গেলটা হচ্ছে কয়টা ঘর দেখেন তো, 1 2 3 4 5, 5টা ঘর ছিল। প্রতিটা ঘরের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি করে। তার মানে 150 ডিগ্রি আপনার কি ছিল? অ্যাঙ্গেল ডিফারেন্স ছিল তখন। কিন্তু এরপরে যখন 10 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, তাই না, 10 মিনিট তো পার হয়ে গেছে, এখন এই 10 মিনিটের জন্য তো একটা অ্যাঙ্গেল ডিফারেন্স হবে, এবং এই 10 মিনিটের জন্য এই যে ঘন্টার কাঁটাটা সেইটাও তো একটু অ্যাডভান্স হবে, হবে কিনা বলেন? আমি যেটা বলি সেটা একটু খেয়াল করেন আগে। অফকোর্স হবে, কারণ মিনিটের কাঁটা 10 মিনিট এগিয়ে গেছে, ঘন্টার কাঁটা তো সে অনুপাতে এগোবে। এখন মিনিটের কাঁটা যখন 10 মিনিট এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার ফলে আপনার অ্যাঙ্গেলটা কিন্তু কমে গেছে। এখানে আপনার এই 5 এবং 5 এই দুইটা অ্যাঙ্গেলের জন্য 30 30 60 কমে গেছে। সো আমার এখন বর্তমান অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থেকে 5, এইটুক তো অবশ্যই থাকবে। তার সাথে ঘন্টার কাঁটাটা যেটুক সামনে অগ্রসর হয়েছে 10 মিনিটের জন্য, সেই অংশটা। সো আমরা এই তিনটা ভাগ, মানে 3 × 30 মানে 90 ডিগ্রি ডিফারেন্স অবশ্যই আছে। এর সাথে কিছু একটা যোগ হবে, আই ডোন্ট নো কি যোগ হবে, সেটাই এখন আমাদের বের করার টার্গেট। এখন আমরা কি জানি? ঘন্টার কাঁটা প্রতি মিনিটের জন্য ½ ডিগ্রি কোণ অগ্রসর হয়, জানি কি না? একটু আগে ভাই প্রমাণ করে এসেছি আমরা এটা। হ্যাঁ, তাহলে 10 মিনিটের জন্য কতটুকু অগ্রসর হবে? ½ × 10 ডিগ্রি সমান 5 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা এর সাথে যোগ করে দিতে হবে, 90 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি। অ্যান্সারটা হচ্ছে আপনার 95 ডিগ্রি। সো আপনি চাইলে পরীক্ষার হলে এই টাইপের ম্যাথ গুলা সূত্র ছাড়াও করতে পারেন, উইদাউট এনি ইকুয়েশন আপনি এটা সলভ করে দিয়ে আসতে পারবেন। এখন এটা করতে গেলে আমি যতক্ষণ ধরে ধরে বুঝাইলাম হয়তো অনেক সময় লাগছে। আপনি যদি ঠান্ডা মাথায় এগুলা বাসায় প্র্যাকটিস করেন বা চিন্তা ভাবনা করে এটা আয়ত্তে নিয়ে আসতে পারেন, এগুলো করতে আসলে কোনো সময় লাগবে না। আমি পার্সোনালি এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে এভাবে করতে প্রিফার করি, এবং আমার কমফোর্ট ফিল হয় এটা করার সময়। সূত্র দিয়ে করতে গেলে আমার ভালো লাগে না, আমি এভাবে বের করতে ভালো লাগে। আচ্ছা যাই হোক, তো এটা তো বুঝতে পারছেন মনে হয়। এরকম যাবতীয় অঙ্কগুলা ধরেন 6টা 48 বাজে, 5টা 52 বাজে, এরকম বিভিন্ন মিনিটের ক্ষেত্রে আপনি চাইলে খুব ইজিলি বের করতে পারবেন। ক্লিয়ার হয়েছে? একটু জোরে সোরে হাত তুলি, তাহলে পরের স্লাইডে যাব। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে আপনাদের জন্য একটা পোল কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি, অ্যান্সার করেন। খাতা কলম সামনে নিয়ে অবশ্যই বসবেন আজকে, কারণ যেহেতু মানসিক দক্ষতার ক্লাস, আপনাদের অনেক কিছু করতে হবে। 1টা 40-এর সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
মাত্র 8 জন অ্যান্সার দিয়েছেন, আর কোনো অ্যান্সার আসতেছে না। সো আমি ওয়েট করবো আপনাদের জন্য, আপনারা সবাই এটা করে অবশ্যই আমাকে এখন সাবমিট করবেন, তা না হলে আমি সামনে ফরওয়ার্ড হব না। ঠিক আছে? আপনাদের পোল কোশ্চেন একটু অ্যালার্জি আছে আমার কাছে মনে হয়, অনেকে অ্যান্সার করতে চান না, বাট আসলে আমার ক্লাস করার থেকে বা আমার কথাবার্তা শোনার থেকে আমি যে প্রবলেম গুলো দিচ্ছি এগুলো একটু এই ডিউ টাইমের মধ্যে প্র্যাকটিস করাটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। বাসায় বসে তো ফ্রিকোয়েন্ট টাইমে আপনি করতেই পারতেছেন, সেটা তো মোস্ট ওয়েলকাম, আর আমি এখন যে 1 মিনিট বা 1.5 মিনিট সময় দিচ্ছি এর মধ্যে একটু ট্রাই করেন না। এই কাজটা না করলে তো পরীক্ষার হলে আপনার এফিসিয়েন্সি পারবে না। সো আই উইল ওয়েট। আমি 100% অ্যাটেন্ডেন্স চাই, তারপর আমি পরের কোশ্চেনে যাব। যাই হোক, 4 মিনিট আগে পোলটা লঞ্চ করেছিলাম, 3 জনের এখনো করা হয় নাই, বা 2 জন আরেকজন সাবমিট করেছেন কাপু। তো আপনার 4 মিনিটে ওই ম্যাটটা করতে পারলেন না, তার মানে সো পরীক্ষার হলে কি করবেন আই ডোন্ট নো। অ্যান্সার হবে 170 ডিগ্রি, সূত্রে বসালে এটা বের হয়ে আসবে। পরের স্লাইডে আসি, কিছু র্যান্ডম প্রবলেম দেখি। প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে? আমি আবারও বলছি, প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে? সো 1 ঘন্টা বলতে আসলে কি বোঝানো হচ্ছে আপনার, একটু ঘড়িটা আঁকি, ঘড়িটা আঁকতে সুবিধা হবে। মনে করলাম এই 12, এই 1টা। এখন 12টা থেকে ঘন্টার কাঁটাটা এরকম 1টা পর্যন্ত একবার আসছে, তাই না? আচ্ছা, আর মিনিটের কাঁটাটা কি করছে, সে ঘুরে পুরাটা ঘুরে তারপর আবার এখানে আসছে। সো এইটার অ্যান্সারটা হচ্ছে একদম মুখস্থ একটা অ্যান্সার, সেটা হচ্ছে 2বার আসে। একটা হচ্ছে এই প্রথম অর্ধেকে, এই অংশে গিয়ে সে একবার লম্বালম্বি হয়। মনে করেন এই 12টার এই ঘন্টার কাঁটাটা যখন এই একটা অংশে আসে, তখন হয়তো সে এরকম জায়গায় থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এবং পরে আবার আরেকটা হাফে হচ্ছে যখন এই ঘন্টার কাঁটাটা এই কাছাকাছি আসে, তখন আবার সে হয়তো এখানে চলে আসে। তো এইরকম আরেকটা অ্যাঙ্গেল তৈরি হয় 90 ডিগ্রি। তো এরকম 2টা হাফে হচ্ছে আপনার একবার এই সাইডে একবার এই সাইডে 2বার পরস্পর লম্বভাবে চলে আসে। সো এটার অ্যান্সার হচ্ছে 2বার। ঠিক আছে? সো ঘড়ি রিলেটেড প্রবলেম ভাইয়া এগুলাই, এর বেশি কিছু আসলে থাকে না। নর্মালি হচ্ছে এই মিনিট এই ঘন্টা দেওয়া থাকে, তার মধ্যবর্তী কোণ কত এটাই বের করতে বলে। সো আমরা এখন একটু তারিখ বার এই অংশগুলো দেখি। অনেক সময় বলা হয় যে এত সালের কত তারিখ হচ্ছে এতবার ছিল, তাহলে ওই সালের অমুক তারিখ কতবার হবে, এরকম প্রবলেম কিন্তু মাঝে মধ্যে আমরা ফেস করি। সো সেই প্রবলেম গুলো সলভ করার জন্য কিছু রুলস আছে। তো রুলস গুলো আসলে লেখা আছে এখানে, আমি একটু একটা একটা করে ডিসকাস করি, আসেন। বছরে 365 দিন, লিপ ইয়ার হলে একদিন এক্সট্রা হয়।
তো মোটামুটি আপনারা জানেন যে কোনো তারিখ থেকে 7 দিন যোগ বিয়োগ করলে সেটা একই বার পাওয়া যায়। যেমন আজকে হচ্ছে আপনার 19 তারিখ, আজকে আপনার কি বার? রবিবার। তো সেক্ষেত্রে আপনার 26 তারিখ অবশ্যই রবিবার হবে, বা 12 তারিখ রবিবার ছিল। এগুলো হচ্ছে মোটামুটি কমন কথা। লিপ ইয়ার নিয়ে একটু কনফিউশন হয় অনেকেই। সাধারণত বলা হয় হচ্ছে যে সকল সালগুলা বা ইয়ারগুলা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাদেরকে লিপ ইয়ার বলা হয়। কিন্তু এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন লাস্টের ডিজিটটা যদি, মানে লাস্টের 2 ডিজিট যদি কখনো শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে হবে না, সেখানে আপনার ভাগ করতে হবে হচ্ছে আপনার 400 দিয়ে। যে সেক্ষেত্রে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ, এটা একটা লিপ ইয়ার। ঠিক আছে? তো এই পার্থক্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে অঙ্ক করার সময়। আর লিপ ইয়ার বাদ দিলে এমনি নর্মাল বছরগুলাতে, মনে করেন 2021 সালের সাপোজ 1 জানুয়ারি হচ্ছে আপনার, জানি না, আমি ধরে নিচ্ছি স্যাটারডে, তাহলে 2022 সালের 1 জানুয়ারি হবে হচ্ছে আপনার তার একদিন পর, অর্থাৎ সানডে আসে না, সেই সানডে হবে। আপনি খেয়াল করে দেখবেন ক্যালেন্ডার, এটা খুবই মজার একটা বিষয়। কোন বছরের লিপ ইয়ার বাদে, আমি আবারও বলতেছি, লিপ ইয়ার বাদে কোন বছরের প্রথম দিনে যে বার থাকে, লাস্টের দিনও সেই বার থাকে। এটা কি আপনারা খেয়াল করছেন না? জানেন এগুলা? এগুলো আপনারা পিলির সময় অনেকে পড়ে এসেছেন, তো জানার কথা। আচ্ছা, না জানলে আমরা আরেকবার রিক্যাপ করি আজকে। যে অর্থাৎ প্রথম দিনটা যেবার হবে, একদম ফাইনাল দিনটা বছরের সেইবার হবে। এই কারণে পরের দিন, মানে নতুন বছরের প্রথম দিনটা একবার এগিয়ে যায়। অর্থাৎ শনিবার থাকলে রবিবার হয়ে যায়, রবিবার থাকলে সোমবার হয়ে যায়। এইটা হচ্ছে লিপ ইয়ার বাদে অন্যান্য সালগুলোর জন্য। কিন্তু লিপ ইয়ার হলে সেক্ষেত্রে আবার আপনার একটা জিনিস হয়ে যায়, সেটা হচ্ছে আপনার লিপ ইয়ার হলে 2 দিন বেড়ে যায়। যেমন মনে করেন 2020 সাল লিপ ইয়ার ছিল, সো 2020 সালের 1 জানুয়ারি যদি হচ্ছে আপনার সানডে হয়, তাহলে 2021 সালের 1 জানুয়ারি হবে হচ্ছে মানডে না, সেটা হয়ে যাবে টুয়েসডে। সো লিপ ইয়ার থাকলে সেক্ষেত্রে আপনার একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এগুলো আর বেশি বলবো না, এগুলো আপনারা কম বেশি জানেন। একটু বাংলা মাসের জিনিসটা একটু দেখেন। আগে কিন্তু বাংলা মাসের তারিখটা বা পঞ্জিকাটা একটু অন্যরকম ছিল, এখন কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা গত বছর ঠিক না, 19 সালে চেঞ্জ করা হয়েছে এটা। সো 19 সালে হচ্ছে বলা হচ্ছে যে প্রথম 6 মাস হচ্ছে 31 দিনের, যেটা আগে ছিল প্রথম 5 মাস। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর বাকি ফাল্গুন ছাড়া বাকি 5 মাস 30 দিনের হবে। আর ফাল্গুনটা লিপ ইয়ারের সাথে সামঞ্জস্য রেখে 29 অথবা 30 হবে। বুঝতে পারছেন? এটা বাংলা একাডেমি এই চেঞ্জটা করে দিয়েছে। তো আমরা এখন কিছু উদাহরণ দেখি। আপনারা কিন্তু আজকে আপনারাই রিপ্রেজেন্ট করবেন, আপনারাই সলভ করবেন, আপনাদের টেস্ট হচ্ছে আজকে। কারণ মানসিক দক্ষতায় আমার মেন্টাল এবিলিটি আসলে জাজ করে লাভ নাই। আমি হয়তো ধরিয়ে দিব যে এইটা এরকম করে করতে হয়, কিন্তু করতে হবে আলটিমেটলি আপনাদেরই। ঠিক আছে? আগামী পরশু রাজ্জাকের জন্মদিন। পরের সপ্তাহে সেই দিনে একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার হবে? দেখেন খেয়াল করে, আজ রবিবার বলে দিছে, তাহলে পরশুদিন কি বার হবে? পরশুদিন অবশ্যই মঙ্গলবার হবে। এবং আগামী পরশুই হচ্ছে আপনার রাজ্জাকের জন্মদিন। তার মানে রাজ্জাকের জন্মদিন কবে? টুয়েসডে। পরের সপ্তাহের সেই দিন একটা উৎসব, তো পরের সপ্তাহে সেই দিনও তো অফকোর্স টুয়েসডে হবে, তো ওইটাও একটা টুয়েসডে। বলেছে কি উৎসবের পরের দিন কি হবে? উৎসব যেহেতু টুয়েসডে, পরের দিন ওয়েডনেসডে বা বুধবার। বুঝতে পারছেন কিভাবে সলভ করলাম? জাস্ট হচ্ছে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেগুলো একটার সাথে একটা লিংক করতে হবে, ইন্টারঅ্যাক্ট করায় এটা বের করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে পরেরটা আপনারা একটু সলভ করে দেন। 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ 23 তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে ছিল? আজ হচ্ছে 23 তারিখ, 17 দিন আগে বলছিল তার আগামীকাল জন্মদিন, তাহলে আগামীকাল হচ্ছে আপনার 7 তারিখ। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি তাহলে। পরের বছরে 38তম বিসিএস এসেছিল। আজ রবিবার, 353 দিন পর কি বার হবে? ভালো কথা। 353 দিন পর কি বার হয় একটু হিসাব করে দেখি। আজকে রবিবার, এটা তো ফিক্স থাকলো, সানডে। 353 দিন, আমি জানি প্রতি 7 দিন পর পর আপনার একই বার আসে, মানে আজ রবিবার হলে 7 দিন পর রবিবার হবে, 14 দিন পর রবিবার হবে, 21 দিন পর রবিবার হবে, এরকম চলতেই থাকবে। সো আমাকে 353 দিন পর কি হবে সেটা জানার জন্য 7 দিয়ে 353-কে ভাগ দিতে হবে। সো ভাগ দেই। সো 3 থেকে যায়, 50 হয় ভাগফল, 3 থেকে যায়। তার মানে 350, মানে 7 গুণ 50 হয় কত? 350। 350 দিন পর কি আমি আবার রবিবার পাচ্ছি। 353 দিন পর কি বার হবে? সোম, মঙ্গল, বুধ। ঠিক কিনা? হ্যাঁ, বুধবারই হবে।
বুঝতে পারছেন এটা? কয়েকজন অ্যান্সার করেছেন, বাকিরা বুঝলেন কিনা একটু জেনে নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইড হচ্ছে একটা পোল কোশ্চেন আপনাদের জন্য লঞ্চ করে দিচ্ছি। আমার বাবার জন্মদিনের 90 দিন পর আমার মায়ের জন্মদিন। আমার বাবার জন্মদিন যদি বৃহস্পতিবার হয় তাহলে আমার মায়ের জন্মদিন কি বার হবে? সেম জিনিস ভাইয়া, 7 দিয়ে ভাগ করে দিবেন, যেহেতু 7 দিন পর পর একই বার আসে। বলে দিয়েছে বাবার জন্মদিন বৃহস্পতিবার, তাহলে আমরা এক কাজ করি, 7 দিয়ে 90 কে ভাগ করি। তাহলে কত হয়? 7 একে 7, 10, 7 একে 7, 3 দিন থাকে তাই না? সরি, ভুল করেছি এখানে, খুবই সিলি একটা মিস্টেক হয়েছে, আমি এটা মুছে দিচ্ছি 1 মিনিট। 7 দিয়ে 90 কে ভাগ করলে 7 12 84, 6 দিন থাকে। আচ্ছা, তো হাতে যেহেতু 6 দিন থাকতেছে, ওটা আমরা রেখে দিই। আমাদের হিসাব হচ্ছে 12টা সপ্তাহ পার হয়ে যাচ্ছে এর মধ্যে, তার মানে 7 12 84 দিন পর একই সেই বৃহস্পতিবার আমি পাবো। তো সেই বৃহস্পতিবারের পরে আরো 6 দিন থেকে যাচ্ছে, তো বৃহস্পতিবারের সাথে 6 দিন যোগ করলে সেটা হয় হচ্ছে আপনার বুধবার। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে আপনার কি বুধবার। ওকে, পোল কোশ্চেন সবাই বুধবার দিয়েছেন, থ্যাংক ইউ, 100% কারেক্ট অ্যান্সার হয়েছে। সো আমরা ঘড়ি দেখলাম, ঘড়ির কাঁটা নিয়ে অঙ্ক দেখলাম, তারিখ সময় বার এগুলা নির্ধারণ দেখলাম, মোটামুটি এই টাইপের ম্যাথ গুলোই থাকে। আমরা এখন দেখবো নৌকা স্রোতের বেগ বা ভ্রমণে কত সময় লাগে। এগুলো আসলে ম্যাথে আপনারা করে আসছেন, তারপর আমরা আরো কিছু করি। যেমন নৌকার বেগকে ধরা হয় হচ্ছে আপনার ইউ, আপনি ভিও ধরতে পারেন সমস্যা নাই, বাট নর্মালি ধরা হয় ইউ। স্রোতের বেগকে ধরা হয় হচ্ছে আপনার ভি। সো যখন আমি নৌকা স্রোতের অনুকূলে চালাবো তখন কি করতেছে, স্রোতও যেদিকে কাজ করে আমার নৌকাও সেই দিকে যায়, দ্যাটস ওয়াই ইউ প্লাস ভি। আর যদি কোনো কারণে স্রোতের প্রতিকূলে যাই, মনে করেন স্রোত যাচ্ছে এইদিকে, আপনি যাচ্ছেন এইদিকে, এইদিকে স্রোত ইউ বেগে যাচ্ছে, আপনি এইদিকে ভি বেগে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার বেগ বেশি হতে হবে। সেক্ষেত্রে স্রোতের প্রতিকূলে বেগটা হচ্ছে আপনার কি বলা হয়, ইউ মাইনাস ভি। ঠিক আছে, এখন কোনো কারণে যদি স্রোতের থেকে আপনার বেগ কম হয় তাহলে কি আপনি সামনে যেতে পারবেন? পারবেন না। অর্থাৎ কোনো কারণে যদি আপনার ভি ইউ এর মানটা ভি এর থেকে ছোট হয়ে যায় তাহলে দেখবেন আপনি উল্টো দিকে চলে যাচ্ছেন, পিছন দিকে চলে যাবেন। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের এই জিনিসগুলো এই দুইটা মাথায় রাখলেই হবে, এছাড়া তেমন কিছু নাই। আর আরেকটা সূত্র যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দূরত্ব ইজিক্যাল টু বেগ ইনটু সময়, অর্থাৎ এস ইজিক্যাল টু ভি ইনটু টি। দূরত্ব সমান সমান বেগ ইনটু সময়। এই সূত্র কারো অজানা থাকার কথা না, কারণ এটা আমরা প্রিলিতে পড়ার সময় প্রতিধ্বনি নির্ণয়ের সূত্র যেটা ছিল, যে কূপের গভীরতা নির্ণয়, সেখানেও আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম। সো এই জিনিসটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। তাহলে আমরা এখন আসেন একটু কয়েকটা অঙ্ক সলভ করি। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? কি বলেছে, স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যাচ্ছে, আবার 4 ঘন্টায় ফিরে আসতেছে, তাহলে তার টোটাল টাইম বা টোটাল সময়টা কত সেটা একটু আমরা বের করে নেই। টোটাল টাইম হচ্ছে 2 + 4 = 6 আওয়ার ধরলাম। এরপরে সে কতটুকু দূরত্ব পার করেছে? 5 মাইল গিয়েছে, আবার সে ফিরেও এসেছে, তার মানে টোটাল ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 5 + 5 = 10 মাইল। এখন তাহলে যেহেতু গড় গতি বেগ চেয়েছে বা গড় বেগ চেয়েছে, আমি টোটাল টাইম পেয়েছি, টোটাল ডিস্টেন্স পেয়েছি, সো আপনার বেগটা হবে হচ্ছে s/t। টোটাল ডিস্টেন্স হচ্ছে 10, টোটাল সময় হচ্ছে 6 বা 5/3 আপনার আওয়ার, সরি মাইল পার আওয়ার। তো 5/3 কে যদি একটু সুন্দর করে প্রকাশ করতে চাই সেটা হয়ে যায় হচ্ছে আপনার 1/2/3। ওকে, 1/2/3, এটার অ্যান্সার হচ্ছে 1/2/3। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এটা সহজ একটা ম্যাথ ছিল, গড় বেগ বের করার জন্য আমাদের এই কাজ করতে হবে, টোটাল সময় নিয়ে নিব, টোটাল ডিসটেন্স নিয়ে নিব, এরপর জাস্ট ভাগ করে দিব, ইজিলি বের হয়ে আসবে। ওকে, আমাদের পরের একটা প্রশ্ন, এটাও একটা পোল কোশ্চেন। আজকে বেশ কয়েকটা পোল কোশ্চেন আছে আপনাদের ভাইয়া, প্রায় 7-8টা, সো একটু অ্যান্সার করতে হবে। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি টোটাল 24 ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে
যেতে কত সময় লাগবে? আবারও খেয়াল করি আমরা অঙ্কটা। অনুকূলে যেতে প্রতিকূলে যাওয়ার থেকে অর্ধেক সময় লাগে, মানে 1:2 একটা অনুপাত আছে এখানে। এখানে একটা অনুপাত আছে যেটা হচ্ছে 1:2। অনুকূলে যেতে সময় লাগে প্রতিকূলে তার থেকে দ্বিগুণ সময় লাগে, বা আপনার প্রতিকূলে যেটা লাগে অনুকূলে তার অর্ধেক লাগে, ভাইস ভার্সা, একই কথা। তো সেক্ষেত্রে টোটাল সময় হচ্ছে 24 ঘন্টা, সেই সময়ের অনুপাতটা আবার 1:2। তাহলে ইজিলি আমরা কি করতে পারি, অনুপাতের রাশিদ্বয়ের যোগফল 1 + 2 = 3, আর অনুকূলে যাওয়ার জন্য কত লাগতেছে 1, তাহলে 1/3 × 24 = 8 আওয়ার বা 8 ঘন্টা। অনেকে অ্যান্সার করছেন, সো পোলটাই আমি আর টাইম দিব না। থ্যাংক ইউ যারা যারা করে বের করছেন, আর যারা করতে পারেননি তারা একটু বুঝে নেন। সেটা হচ্ছে 1:2 অনুপাত ছিল, টোটাল সময় 24 ঘন্টা, সো অনুপাতে ভাগ করছি, এছাড়া কিছুই না। প্রতিকূলে লাগবে 16 ঘন্টা, অনুকূলে লাগবে 8 ঘন্টা। এইটাই সেই 2:1 অনুপাত। সো মোটামুটি এই হচ্ছে স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক, এর বেশি আমরা কিছু দেখবো না, দরকারও হবে না। এই টাইপের অঙ্কগুলাই প্রিপারেশন বুক বা আমাদের লেকচার শিটে দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আমরা এখন দেখবো নল ও চৌবাচ্চা বিষয়ক কিছু জিনিসপত্র। সো আমরা নল ও চৌবাচ্চা বিষয়ক জিনিসে যাওয়ার আগে আমরা একটা স্লাইড অ্যাড করে নিব। এখানে কিছু জিনিসপত্র বা সূত্রগুলো আমি একটু ক্লিয়ার করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, অঙ্কগুলো করতে ইজি লাগবে। আসেন খেয়াল করেন। প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে নল এবং চৌবাচ্চায় নরমালি কি থাকে। একটা বা দুইটা নল খোলা থাকে যেগুলো দিয়ে হচ্ছে আপনার পানি প্রবেশ করে, আবার একটা নল হচ্ছে আকাশ করে সব সময়, সে সবসময় পানি বের করে দেয়, সেটা থাকে 3 নাম্বার নল। তো এরকম আমরা কয়েকটা উদাহরণই দেখবো। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে দুইটা নল খোলা আছে, মনে করেন এটা হচ্ছে একটা ট্যাঙ্কি বা চৌবাচ্চা। মনে করেন এখানে একটা নল আছে, এইখানে একটা নল আছে। এটা দিয়ে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফার্স্ট নল, এটা হচ্ছে আপনার সেকেন্ড নল ধরলাম। এখন আমরা ধরে নিলাম যে দুইটি নল দ্বারা পৃথকভাবে এই চৌবাচ্চাটা সুন্দর করে পূর্ণ করা যায়, এখানে কোনো খোলা বা পানি পড়ে যাওয়ার জন্য কোনো নল নাই, জাস্ট দুইটা হচ্ছে ইনপুট নল আছে। তো ধরলাম হচ্ছে প্রথম নল দিয়ে আপনার পানি পূর্ণ হয় T1 মিনিটে বা T1 সময়, আসলে মিনিট দেওয়া ঠিক হবে না, সময় দিয়ে দিই। আর সেকেন্ড নল দিয়ে আপনার মনে করেন পূর্ণ হয় T2 সময়। তাহলে আমরা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে পারি না যে T1 সময়ে ফার্স্ট নল দ্বারা পূর্ণ হয় 1 অংশ? দেখা যায় কিনা এই কথাটা? ঐকিক নিয়মের ম্যাথ তো আমরা করছি ভাইয়া পুরা, সো এটা লেখা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, লেখা যদি যায় তাহলে আমরা একক সময় বা 1 মিনিটে প্রথম নল দ্বারা কতটুকু পূর্ণ হবে 1/T1 অংশ। সিমিলারলি সেকেন্ড নল দিয়ে ওরকম একক সময়ে আপনার পূর্ণ হবে হচ্ছে 1/T2 অংশ। সো দুইটা নল যখন একসাথে আমরা খুলে দিব, ফার্স্ট নল এবং সেকেন্ড নল দুইটা একসাথে খুলে দিলে একক সময়ে আপনার চৌবাচ্চা পূর্ণ হবে টোটাল 1/T1 প্লাস 1/T2 অংশ, বা এই দুইটাকে যোগ করলে হয়ে যায় হচ্ছে আপনার T1 প্লাস T2 ডিভাইডেড বাই T1 T2 অংশ। তাহলে এত অংশ পূর্ণ হয় হচ্ছে আপনার একক সময়ে বা 1 মিনিটে। তাহলে পূর্ণ অংশ বা এক অংশ পূর্ণ হবে হচ্ছে এটা রিভার্স, T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2 মিনিটে। এটা তো আমরা ঐকিক নিয়মে আমরা করে এসেছি, জাস্ট সূত্রে ইমপ্লিমেন্ট করলাম। যদি এরকম দুইটা নল দেওয়া থাকে যে এত মিনিটে দিয়ে হচ্ছে প্রথম নলটা পূর্ণ করে এবং এত মিনিট দিয়ে দ্বিতীয় নলটা পূর্ণ করে, সেক্ষেত্রে আমরা যদি একবারে করতে চাই এইভাবে করতে পারি, বা এরকম লিখে লিখেও করতে পারি, যেটা আপনার প্রিফার হয়। কি এই সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বোঝা গেছে এটা? আচ্ছা, ঠিক আছে। সো এবার আমরা এই স্লাইডটা একটু দেখি। এই স্লাইডে হচ্ছে প্রথম অংশটা আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি, এখানে দুইটা নল একসাথে পূর্ণ করা। দ্বিতীয় অংশটা একটু খেয়াল করি, এটা আমি আর লিখে দিচ্ছি না। দ্বিতীয় অংশে হচ্ছে এক্সট্রা একটা নল দেখতে পাচ্ছেন, এই যে খোলা নল, যেটা দিয়ে হচ্ছে পানি বের হয়ে যাচ্ছে, এবং পানিটা বের হয়ে যায় হচ্ছে T3 সময়ে পুরো ট্যাঙ্কটা সে খালি করে দিতে পারে। সো প্রথম দুইটা অংশের জন্য এইটুকু তো সেম থাকবেই। তৃতীয় নলটার জন্য যেহেতু চৌবাচ্চার পূর্ণ অংশটা সে খালি করে T3 সময়ে, তাহলে একক সময় কতটুকু খালি করে সেইভাবে দুইটাকে যোগ আর একটা বিয়োগ করে এভাবে বের করা যায়। ঠিক আছে, সো আপনার এই অঙ্কগুলো এভাবে লিখেও করতে পারেন, আবার ছোট ছোট এই সূত্রগুলো অ্যাপ্লাই করেও করতে পারেন। তো আমরা একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে এগুলো ক্লিয়ার হবে।
দুইটা নল দ্বারা চৌবাচ্চা 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটা আপনার কি হবে, পানি পূর্ণ হবে। একটু চিন্তা করেন তো, এখানে কিন্তু একটা প্যাচ আছে, ছোটখাটো একটা প্যাচ দিয়ে দিয়েছে। আমরা একটু প্যাচটা খেয়াল করি। বলে দিয়েছে হচ্ছে দুইটা নল দ্বারা পানি পূর্ণ করা যায় 20 মিনিট এবং 30 মিনিটে। সো আমরা একটু অঙ্কটা করি। ফার্স্ট নল দ্বারা 20 মিনিটে এক অংশ পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। ভালো কথা। সিমিলারলি সেকেন্ড নল দিয়ে আপনার 1/30 অংশ পূর্ণ হয়। সো ফার্স্ট এবং সেকেন্ড দুইটা যদি একসাথে করে দেই তাহলে কত হবে, 1/20 প্লাস 1/30, আলটিমেটলি কত হয় এটা, 20 আর 30 হচ্ছে 60, 3 প্লাস 2 5/60 বা 1/12 অংশ পূর্ণ হয়। এটা হচ্ছে টোটাল কি 1 মিনিটে পূর্ণ হয় যখন দুইটা নল একসাথে থাকে। তাহলে 1/12 অংশ পূর্ণ হয় হচ্ছে 1 মিনিটে, তাহলে পূর্ণ অংশ পূর্ণ হয় হচ্ছে 12 মিনিটে। সো 12 মিনিটে হচ্ছে চৌবাচ্চাটা পুরোপুরি এরা পূর্ণ করে দিতে পারতো, কিন্তু 12 মিনিটে এটা পূর্ণ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হচ্ছে কেউ একজন এসে প্রথম নলটা বন্ধ করে দিছে এবং এই কারণে মোট 18 মিনিট সময় লাগছে। ঠিক আছে, তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, এই 18 মিনিট জুড়ে কোন নলটা সম্পূর্ণরূপে কাজ করছে, প্রথম নলটা না দ্বিতীয় নলটা? কোন নলটা পুরো টাইম কাজ করছে? হ্যাঁ, দ্বিতীয় নলটা, কারণ প্রথম নল বন্ধ করে দেওয়া হয়েছিল। সো দ্বিতীয় নল টোটাল 18 মিনিট কাজ করছে। আমরা এখন এই অংশে আসি, 1 মিনিট। সো দ্বিতীয় নল এই অংশটুকু করছি ভাই আমি এমনি করছি, দেখলাম আর কি যে 12 মিনিটে বন্ধ হওয়ার মানে 12 মিনিটে পূর্ণ হওয়ার কথা ছিল, বাট সেটা হয় নাই, 18 মিনিট লেগেছে। কেন লেগেছে সেটাই এখন আমরা বের করতেছি। সো সেকেন্ড নল টোটাল 18 মিনিটে কিন্তু এক অংশ পূর্ণ করছে, তাই না? কতটুকু পূর্ণ করছে? 18 মিনিটে এক অংশ পূর্ণ করছে নাকি, এটা চিন্তা করে বলেন তো। আপনাদের কাছে প্রশ্ন দিয়ে দিলাম। পুরো অংশ তো করে নাই, সামথিং কোন একটা অংশ করছে, সেই অংশটা আমাদের এখন বের করতে হবে। ওকে, সেই অংশটা আমরা এখন বের করব। আসেন, অঙ্কটা একটু মানে এমসিকিউ তুলনায় একটু বড় আছে, এই জন্য আমি একটা স্লাইড অ্যাড করে নিলাম, এখানে ভালোভাবে করি। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে প্রথম নল দিয়ে আপনার 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়, আর প্রথম নলটা হচ্ছে সামথিং একটা কোনো সময় পরে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে টোটাল 18 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি কথা। এখন কথা হচ্ছে প্রথম নলটা কখন বন্ধ করে দিয়েছে সেই সময়টা বের করতে বলছে। সো আমরা এখন দেখবো দ্বিতীয় নল নিয়ে কাজ করব, কারণ দ্বিতীয় নল পুরো টাইম সচল ছিল। সো সেকেন্ড নল আপনার 1 মিনিটে পূর্ণ করে কত অংশ সেটা তো আমরা জানি, 1/30 অংশ। জানি কিনা? জানি, কারণ 30 মিনিটে যেহেতু ফুল করে তাহলে 1 মিনিটে করে হচ্ছে 1/30 অংশ। এখন দ্বিতীয় নলটা 18 মিনিট জুড়ে অ্যাক্টিভ ছিল, যেহেতু 18 মিনিট জুড়ে অ্যাক্টিভ ছিল দ্যাটস ওয়াই 18 ইন্টু 1/30 অংশ সে ফিল করতে পারছে, বা সোজা বাংলায় 3/5 অংশ সে ফিল করতে পারছে। বাকি যে অংশটা আছে সেটা প্রথম নল ফিল করে গেছে। ঠিক আছে, যখন তাকে বন্ধ করে দেওয়া হয়েছে তার আগে সে বাকি অংশটা ফিল করে গেছে। সো বাকি থাকে কত অংশ? বাকি থাকে হচ্ছে আপনার 2/5 অংশ, যেটা হচ্ছে আপনার প্রথম নল ফিল করে গেছে। এখন প্রথম নল আপনার কি করে? প্রথম নল সম্পূর্ণ চৌবাচ্চা বা এক অংশ পূর্ণ করে হচ্ছে আপনার 20 মিনিটে, তাই না, যেটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে 2/5 অংশ পূর্ণ করে কত মিনিটে? 20 ইন্টু 2/5 সমান সমান 8 মিনিটে। সো প্রথম নলটা এই অংশটুকু 8 মিনিটে পূর্ণ করার সময় তাকে অফ করে দেওয়া হয়েছে। সো প্রশ্নে যেটা চেয়েছে যে প্রথম নলটা কত মিনিট পর অফ করে দেওয়া হয়েছে, সেই অ্যান্সারটা হবে হচ্ছে আপনার 8 মিনিট। বুঝতে পারছেন এই অঙ্কটা? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইড অ্যাডভান্স হই। পরের স্লাইডে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে একটি পানির ট্যাঙ্কে দুইটা নল আছে। প্রথম নলটা খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পানিতে পূর্ণ হয়, 10 ঘন্টায় পানিতে পূর্ণ হয় প্রথম নল দিয়ে। আর দ্বিতীয় নলটি যদি খুলে দেই তাহলে পানি পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। তার মানে প্রথম ট্যাঙ্ক হচ্ছে পানি ইনপুট দেয়, দ্বিতীয় ট্যাঙ্ক হচ্ছে বের করে দেয়। এখন বলা হচ্ছে দুইটা নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত মিনিটে পূর্ণ হবে।
সো প্রথম নল যেহেতু 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে 10 মিনিটে করে 1 অংশ, 1 মিনিটে করে 1/10 অংশ। সিমিলার দ্বিতীয় নলের ক্ষেত্রে 15 মিনিটে খালি করে 1 অংশ, তাহলে 1 মিনিটে খালি করে 1/15 অংশ। এখন এই দুইটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে বলেন তো? যখন দুইটা নল আমি একসাথে খুলে দিয়ে দেবো, তখন এই দুইটা কি যোগ হবে না বিয়োগ হবে? ওকে, জুলফিকার ভাই অ্যান্সার করে দিয়েছেন অলরেডি, অনেকেই বলেছেন, জহির ভাই বলেছেন। হ্যাঁ, সো বিয়োগ হবে, কারণ একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। সো এই দুইটার বিয়োগফল হচ্ছে 1/10 - 1/50 বা 15 বা 1/30 অংশ হচ্ছে এরা 1 মিনিটে পূর্ণ করে। তাহলে পুরো অংশ পূর্ণ করতে কত লাগবে? 1/30 অংশ করে হচ্ছে 1 মিনিটে, তাহলে এক অংশ করবে হচ্ছে আপনার 30 ঘন্টায়। আসলে এটা মিনিট না, ঘন্টা হবে। সো 30 ঘন্টা জুড়ে হচ্ছে সময় লাগবে টোটালটা ফিল করার জন্য। সো অ্যান্সার হচ্ছে 30 ঘন্টা। এটাও সহজ ছিল। আচ্ছা, এবার আমরা চলে আসি সময় ও কাজ নিয়ে কিছু কথাবার্তায়, বাট তার আগে আমি একটা ছোট ব্রেক নিব 2 মিনিটের। এখন এখানে আমার আজানও দিচ্ছে, প্লাস অনেকক্ষণ কথা বলেছি। সো 2 মিনিট একটা ব্রেকের পরে আজান শেষ হলে আমরা আবার ফিরে আসবো। থ্যাংক ইউ। ওকে, আমার এখানে আজান শেষ হয়ে গেছে। আমরা একটা ব্রেক নিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের, আমরা আবারও ফিরে আসলাম। সবাই থাকলে আমি শুরু করে দিচ্ছি। তো আমরা তখন কি কি দেখলাম? ঘড়ির অঙ্ক দেখেছি, এরপরে আমরা তারিখ বার সময় নির্ণয় দেখেছি, নল ও চৌবাচ্চা দেখেছি।
তো আমরা এখন একটু কর্মী কাজের মধ্যে সম্পর্ক বা ঘন্টা দিন শ্রমিক মানে ঐকিক নিয়ম সোজা কথা আর কি সেই টাইপের কিছু ম্যাথ দেখি, মাঝে মধ্যে একটা দুইটা এমসিকিউ আসে এখান থেকে। যেমন প্রথমে একটা প্রশ্ন আছে, দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে, প্রথম ব্যক্তি একা কাজটি 12 দিনে করতে পারে, তাহলে দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি কতদিনে করতে পারবে? সো আমরা একটু স্টেপ বাই স্টেপ এগোই। দুইটা ব্যক্তি একত্রে কাজ করতে পারতেছে 8 দিনে, প্রথম ব্যক্তি একা করতেছে 12 দিনে, দ্বিতীয় ব্যক্তি আই ডোন্ট নো ধরলাম এক্স দিনে করে। সো আমি জাস্ট হচ্ছে ওই নল এই আপনার চৌবাচ্চা বা নল যেটা দিয়ে পূর্ণ হতো সেই থিওরি এখানে অ্যাপ্লাই করতে পারবো চাইলে। আসেন কিভাবে করি। প্রথম ব্যক্তিকে চৌবাচ্চার নল চিন্তা করেন, দ্বিতীয় ব্যক্তিকে চৌবাচ্চার নল চিন্তা করেন, আর সমগ্র কাজ একত্রে শেষ হওয়া সেটাকে হচ্ছে পানিপূর্ণ চৌবাচ্চার সাথে তুলনা করতে পারেন। ঠিক আছে। তো প্রথম ব্যক্তি 12 দিনে করে হচ্ছে 1 অংশ, তাহলে একদিনে করবে হচ্ছে 1/12 অংশ। ঠিক আছে, গেল একটা। দ্বিতীয় ব্যক্তি আমি জানি না কত দিনে করে, ধরলাম এক্স দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করে 1/x অংশ। সো এই দুইটার সামেশনই তো হচ্ছে আপনার 1/8, ঠিক কিনা? 1/12 প্লাস 1/x সমান সমান হচ্ছে 1/8। এটার সাথে কি কারো কোনো দ্বিমত আছে? এটা কি সবাই একমত এই ইকুয়েশনটার সাথে? ওকে, ঠিক আছে তাহলে। সো সেখান থেকে খুব ইজিলি হচ্ছে এক্স এর মানটা বের করা যাবে, এটা মনে হয় আপনার 24 আসবে। 24 দিনে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি সম্পূর্ণ কাজ করতে পারতো। সো এই টাইপের কিছু ম্যাথ আসছে। আমরা আরেকটা ম্যাথ দেখি। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একটি কাজ করে 15 দিনে। দেখেন কতগুলা কথা বলছে। আসেন এক এক করে শুরু করি, এখানে একটু তাল রাখতে হবে। কি হচ্ছে, 8 জনে 6 ঘন্টা কাজ করে শেষ করতেছে কত দিনে? 15 দিনে। আচ্ছা, এটা ইংলিশে লিখে ফেললাম, বাংলায় লিখি, হ্যাঁ। তাহলে কি বলছে, দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি কত সময় বা কত দিনে এটা করতে পারবে। তো আমরা একটা একটা করে সরাবো। 8 জনের জায়গায় প্রথমে দিব হচ্ছে একজনে। 6 ঘন্টায় কতদিন লাগবে এখন বলেন তো একটু দেখি। আগে 8 জন ছিল, এখন একজন। কি করব, ভাগ দিব 8 দিয়ে না? কেন ভাগ দিব না কেন? আমরা তো ভাগ দিতাম এরকম যে 10 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করে 1/10 অংশ, তাহলে এখানে কেন ভাগ দিব না? সবাই বলতেছে গুণ হবে গুণ হবে। অফকোর্স আমিও জানি গুণ হবে। কেন হবে সেটা একটু বলি। কারণ হচ্ছে আপনাকে জাস্ট ঐকিক নিয়ম মানে এই না যে সব সময় ভাগ দিতে হবে, এখানে আপনার অবস্থা বা কন্ডিশন বুঝতে হবে। 8 জন ব্যক্তি একটা কাজ করতে যে সময় লাগবে, একজন ব্যক্তি তার তুলনায় অবশ্যই বেশি সময় লাগবে। তো এখানে গুণ ছাড়া কোনোভাবেই সম্ভব না। সো 15 × 8 দিনে। এরপরে দেখেন একজনে 1 ঘন্টায় কত সময় লাগবে, এখানেও কি ভাগ দিব? না, এখানেও ভাগ দেওয়া যাবে না, কারণ আগে ছিল 6 ঘন্টা, 6 ঘন্টায় নিশ্চয়ই আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, যেটা 1 ঘন্টায় করা পসিবল না। তো 1 ঘন্টার জন্য সময়ের পরিমাণটা আরো বেড়ে যাবে। তো 15 × 8 × 6 এতদিন লাগবে হচ্ছে একজনে 1 ঘন্টায়। এবার দেখেন হুট করে প্রশ্নে বলছে কি, দৈনিক 5 ঘন্টা কাজ করবে এবং 9 জন কাজ করবে। তাহলে আমার 9 জন হয়ে গেছে, আবার 5 ঘন্টা হয়ে গেছে। এখন আমার লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছে, সময় বাড়িয়ে দিয়েছে, অবভিয়াসলি আমার এখন সময়টাও কমে যাবে। তো 15 × 8 × 6 ছিল, এখন হচ্ছে আপনার এই দুইটা ভাগ আকারে থাকবে। তো এটা কাটাকাটি করেন, কাটাকাটি করে মনে হয় 16 দিনে অ্যান্সার আসবে। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে 16। খুবই মজার অঙ্ক এই টাইপের অঙ্কগুলা। তো এগুলা যদি বুঝতে পারেন তাইলে হচ্ছে এইটাও আশা করি পারবেন। বিড়ালি দূরের একটা ম্যাথ দিলাম, ঝটপট সবাই অ্যান্সার করবেন প্লিজ। এটা কি 100 দিন লাগবে? এই অবস্থা। আচ্ছা, যাই হোক, 100 দিনে কয়েকটা অ্যান্সার এসেছে। আপনারা হয়তো একটু ধরতে পারেন না ব্যাপারটা। এটা আপনারা ভুলে ঐকিক নিয়ে অ্যাপ্লাই করতে যাবেন না, জাস্ট হচ্ছে নিজের একটু চিন্তা শক্তি কাজে লাগান, এটা তো মানে 5 সেকেন্ড অ্যান্সার হয়ে যায়। এটা ম্যাথ করারই দরকার হয় না।
একটা জিনিস চিন্তা করেন, 5টা বিড়াল 5টা ইঁদুর ধরতেছে হচ্ছে 5 দিনে। এখন আপনার 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? ঐকিক নিয়ম অ্যাপ্লাই করলেও আপনার যে অ্যান্সারটা আসবে, আপনি সাধারণ জিনিস চিন্তা করেন যে 5টা বিড়াল 5টা ইঁদুর ধরে ফেলতেছে 5 দিনে, তাহলে বিড়াল সংখ্যা যতই বাড়ান না কেন ইঁদুর সংখ্যাও সাইমালটেনিয়াসলি বাড়ছে, তাই না? সো ওই 5টা বিড়াল তো 5টাকেই ধরবে, বাকি 5টা বাকি 5টাকে ধরবে, এরকম করতে করতে তো 5টাকেই ধরবে সবাই, তাই না? তো আলটিমেটলি আমার দিন সংখ্যাটা চেঞ্জ হচ্ছে না, কারণ সবাই একই দিনেই কাজ করবে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার 5 দিনে। আর আপনি যদি ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে করতে চান সেক্ষেত্রে ওই একই অ্যান্সার আসবে। সিমিলার ওয়েতে আপনার ওই আহ, আপনি মনে করেন 5টা ডিম সিদ্ধ হতে সময় লাগে 5 মিনিট, তাহলে আপনার 15টা ডিম সিদ্ধ হতে কত মিনিট সময় লাগবে? তো এটা ওই টাইপের একটা অঙ্ক, একই সময় লাগবে ভাইয়া, কারণ আমি ডিমগুলো একই পাতিলে দিতে পারবো এবং একই আগুনের মধ্যেই থাকবে, একই পানির মধ্যে থাকবে। সো টাইমটা কোনোভাবেই বেশি লাগবে না। আচ্ছা, তো আমরা এই অংশ থেকে বের হয়ে যাই, আমরা চলে যাই একটু দূরত্ব, গতি, সময়, এই টাইপের কিছু অঙ্ক একটু দেখি আসেন। এগুলো সবই আপনারা প্রিলি প্লাস রিটেনে করে আসছেন, তারপর একটু দেখি। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 100 মিটার, মানে একটা প্রশ্ন এখানে রাখছি আমি, বেশি রাখি নাই। 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ কত হবে? সো 150 মিটার লম্বা একটা ট্রেন, প্রথম আমার কথা এইটা, সে অতিক্রম করতেছে 450 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে। সো তাকে কিন্তু নিজের দৈর্ঘ্য সহ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে। সো ট্রেন দিয়ে অতিক্রান্ত সর্বমোট দূরত্ব হবে হচ্ছে 150 প্লাস 450 ইজ ইকুয়াল টু 600 মিটার। আর সে অতিক্রম করতেছে হচ্ছে 20 সেকেন্ডে, 20 দিয়ে ভাগ করে দিবেন 30 মিটার। অ্যান্সার হচ্ছে আপনার 30 মিটার। এগুলো খুবই সহজ ম্যাথ, তাই ভাইয়া এই রিটেনের মানসিক দক্ষতায় এই টাইপের যে অঙ্কগুলা থাকে, এই অংশগুলা থেকে বিশেষ করে এগুলো খুবই ইজি থাকে, সবাই পারে। মোটামুটি 40টা রিটেনে যারা ধরা খেয়েছিল, তারা ধরা খেয়েছিল হচ্ছে যান্ত্রিক দক্ষতা নিয়ে অংশটায়, কারণ এখানে এমন সব প্রশ্ন দিয়েছিল যেগুলো খুবই কনফিউজিং, মনে হয় সবগুলোই অ্যান্সার। ঠিক আছে। আবার মাঝে মধ্যে হচ্ছে ভার্বাল যে অংশটা আছে, ভার্বাল বলতে গ্রামেটিক্যাল এরর ধরা, সিনোনিমাস, অ্যান্টোনিম যেগুলো আছে, বা হচ্ছে আপনার বানান শুদ্ধকরণ, এই অংশগুলো মাঝে মধ্যে একটু কঠিন হতে দেখা যায়। এছাড়া আর তেমন কিছু কঠিন আসে না, সবগুলা পারার মধ্যেই আসে। আপনি চাইলে খুব ইজিলি 50-এর মধ্যে 35+ চাইলেই পেতে পারেন। তো আমরা এখন দেখবো একটু শতকরা এবং ঐকিক নিয়ম, সেটা দরকার হবে না যেহেতু আমরা শতকরা ঐকিক নিয়ম সবাই পারি। তো আমরা চলে যাই একটু দর্পণের প্রতিবিম্ব। এই অংশটা একটু আপনাদেরকে বলে রাখি শুরুতেই, যে আপনাদের এখন চিন্তা শক্তি বাড়াতে হবে, চিন্তা শক্তি বাড়াতে হবে, ওয়াইডেন ইউর গেজ। ঠিক আছে, বা অ্যালার্ট দিয়ে রাখলাম, কিন্তু চিন্তা শক্তি বাড়ালে এই অংশগুলো খুব ইজি লাগবে। সো আমরা শুরু করি। প্রথম টপিকটা হচ্ছে আমাদের দর্পণের প্রতিবিম্ব। আসেন এক এক করে এগোতে থাকি। দর্পণ অনেক রকমের আছে, এর মধ্যে সমতল দর্পণ আছে, গলীয় দর্পণ আছে, মেইনলি দুইটা ভাগ। তো সমতল দর্পণ কি? সমতল দর্পণ হচ্ছে আমরা যে বাসা বাড়িতে আয়না ব্যবহার করি বা মিরর, সেটাই হচ্ছে আপনার সমতল দর্পণ। ঠিক আছে। আর গলীয় দর্পণ যেটা, তার মধ্যে উত্তল দর্পণ, অবতল দর্পণ আছে, এগুলো আমরা বিজ্ঞানে হালকা পাতলা একটু পড়েছি, রিটেনের জন্য পড়তে হয়। তো উত্তল দর্পণ বা অবতল দর্পণে আমরা যাব না, আমরা সমতল দর্পণ নিয়ে কথা বলি। সমতল দর্পণে কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে আপনার, ফার্স্ট অফ অল আপনি মনে করেন আয়নার সামনে এভাবে দাঁড়িয়েছেন, আয়নার সামনে দাঁড়ানোর পর আপনি আপনার ইমেজটা দেখতে পাবেন। সো আয়নার হাইট মনে করেন হচ্ছে আপনার, আপনার হাইট মনে করেন হচ্ছে h মিটার সাপোজ। সো আয়না, আপনি যদি আয়নায় নিজের পূর্ণ বিম্বটা দেখতে চান, তাহলে আয়নার হাইট মিনিমাম কত হতে হবে? দেখি কেউ একটু অ্যান্সার দেন। আপনার হাইট হচ্ছে h মিটার, আপনি আয়নায় নিজের পূর্ণ বিম্ব দেখতে চান, সেক্ষেত্রে আয়নার দৈর্ঘ্য মিনিমাম কত হতে হবে? গুড, সবাই অ্যান্সার দিচ্ছেন। h/2, অর্থাৎ আপনার দৈর্ঘ্যের বা দর্শকের দৈর্ঘ্যের মিনিমাম অর্ধেক উচ্চতা আয়না প্রয়োজন হবে। এছাড়া আরো একটা সূত্র আছে, আপনি দর্পণ থেকে যত দূরে থাকবেন, বিম্ব আপনার দর্পণ থেকে তত দূরে গঠিত হবে, অর্থাৎ দুইটার দূরত্ব হবে সমান। তো সেক্ষেত্রে আমরা নিজের প্রশ্নের অ্যান্সার দেই, আয়না থেকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে যদি আপনি বিম্ব দেখতে চান, সেক্ষেত্রে আপনার আয়নাতে প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে? একজন 4 দিয়েছেন, একজন 2 দিয়েছেন, বাকিরা কি কিছু দিবেন না? আচ্ছা, সবাই 2 দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, এটা 2 ফুট অ্যান্সার হবে, কারণ আমরা জানি যেখানে দাঁড়ানো হয় সেখান থেকে সমদূরত্বে বিম্ব গঠিত হয়। এখন কথা হচ্ছে, এই প্রশ্নে কিন্তু বলে নাই প্রতিবিম্ব আয়না থেকে বা দর্পণ থেকে কত দূরে, নাকি আপনার থেকে কত দূরে, এই কথাটা কিন্তু কোথাও বলে নাই, বলছে? কারণ দর্পণ থেকে দূরত্ব কিন্তু হবে আপনার সেই 2 মিটার বা 2 ফিট,
কিন্তু আপনার থেকে দূরত্ব হয়ে যাবে কিন্তু 4 ফিট। তো এই অংশটা অবশ্যই পরীক্ষার হলে খেয়াল রাখতে হবে যে যদি আপনার পার্সন থেকে বা আপনার অবস্থান থেকে প্রতিবিম্বের দূরত্বটা বের করতে বলে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে 4 ফিট, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। আর যদি বলা হয় হচ্ছে প্রতিবিম্ব দর্পণ থেকে কত দূরে দেখা যাবে, সেক্ষেত্রে আপনি দিবেন 2 ফিট। মনে থাকবে এটা? এই অংশটাই কিন্তু অনেকে ভুল করে, খুবই সহজ কিন্তু তারপরে ভুল হয়ে যায় আমাদের। এবার আমরা কয়েকটা বর্ণ দেখবো, কয়েকটা বর্ণ বলতে ইংরেজি যতগুলো বর্ণ আছে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত এগুলার কোথায় কোনটা পরিবর্তিত হয় সেটা একটু দেখি। আয়নার ক্ষেত্রে বিম্বটা কেমন ভাবে চেঞ্জ হয় সেটা একটু আপনাদেরকে বলি। মনে করেন এইটা হচ্ছে আপনার একটা বই, ঠিক আছে, এই উপরেরটা কভার পেজ, মনে করেন হচ্ছে এটা ফিজিক্স বই। আপনি বইটা কিভাবে উল্টান? এখান থেকে এভাবে উল্টাই ফেলেন না? জাস্ট এভাবে উল্টিয়ে ফেলেন, ঠিক কিনা? সো আয়নার বা সমতল দর্পণের বিম্বটা হবে হচ্ছে এরকম, জাস্ট পার্শ্ব পরিবর্তন, সাইড চেঞ্জ। যখন আপনি বইটা খুলেন, মনে করেন এই হচ্ছে বই ছিল, বইটা খোলার পরে এই প্রথম পৃষ্ঠা উল্টিয়ে ফেললেন, তখন বইটা এরকম হয়ে যায় না? তার মানে এইখানে যদি কোনো কিছু লেখা থাকে ফিজিক্স, সেটা হয়ে যাবে আপনার এইরকম টাইপের, জাস্ট সাইজ চেঞ্জ করে ফেলবে। এইটা থাকবে এইখানে, এটা থাকবে এইখানে, এটা থাকবে এইখানে। বুঝতে পারছেন এই কথাটুকু যে বললাম? একটু রেসপন্স করবেন, তাহলে আমি আবার পরের স্লাইডে চলে যাব, কারণ এখানে বেশি কিছু দেখানোর নাই। কোন বরাবর চেঞ্জ করবেন সেটা বুঝতে পারলে দর্পণের প্রতিবিম্ব আপনার জন্য একদম পানির মতো সহজ। আমি বারবার বলতেছি, জাস্ট কিভাবে চেঞ্জ করবেন এটা ধরতে হবে, বাকি দেখবেন সব করতে পারবেন। তো আমি আরেকবার রিপিট করি যদি কেউ একটু ভুল বুঝে থাকেন বা না বুঝতে পারেন। এইটা মনে করেন আপনার বই, বইয়ের উপরে হচ্ছে মনে করেন হচ্ছে এ বি সি লেখা আছে। আপনি যখন পৃষ্ঠাটা উল্টালেন, এই মনে করেন উল্টায় ফেলছেন, সো এ চলে যাবে এর মতো, বি এরকম হয়ে যাবে, সি এরকম হয়ে যাবে। এ যেহেতু সাইড চেঞ্জ করে না, কেন করে না সেটা আমি একটু পরে কথা বলতেছি, আগে দেখেন কে কোন দিকে থাকবে। নিকটবর্তী জিনিস নিকটবর্তীতে থাকবে, দূরের জিনিস দূরে থাকবে, তার দূরের জিনিস তারও দূরে থাকবে। আয়নার প্রতিবিম্বটা হবে হচ্ছে এইরকম। এইটা একদম মাথার মধ্যে ঢুকায় রাখেন, এই ভুল যেন আর কখনো না হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি হচ্ছে কোন কোন জিনিসগুলো আসলে সাইড চেঞ্জ করলেও কিছু হয় না, যেগুলো আসলে সিমেট্রিক। সিমেট্রিক বলতে আপনার সোজাসুজি লম্বালম্বি ভাবে যেগুলো সিমেট্রিক সেগুলোর আর সাইড চেঞ্জ হবে না। যেমন এ, এ দেখেন সিমেট্রিক। তারপরে আরেকটা হচ্ছে এইচ, এইচ হচ্ছে সিমেট্রিক। তারপরে আই, আই সিমেট্রিক। আবার ও, মানে যাদেরকে হচ্ছে লম্বালম্বি ভাবে, আমি আবারও বলতেছি লম্ব ভাবে আপনি যদি প্রতিসম ভাগ করতে পারেন বা সিমেট্রিক্যালি ভাগ করতে পারেন, সেগুলার হচ্ছে আয়নায় প্রতিবিম্ব চেঞ্জ হবে না, সাইড ভাবে গেলেও তাকে আগের মতোই দেখা যাবে। এরকম মোটামুটি আপনার 11টা 10টা মনে হয় বর্ণ আছে, এই যে নিচে একটু চার্ট করে দেওয়া আছে ছোট করে, একটু দেখে নিতে হবে আপনাদেরকে। এই যে ছোট করে দেওয়া আছে AHIMOTUVWXY, এগুলো আপনারা মুখস্থ না রাখলেও চলবে, আপনারা চাইলে পরীক্ষার হলে ওগুলো বের করে ফেলতে পারবেন। জাস্ট হচ্ছে লম্বা লম্বি ভাবে ভাগ করে দিবেন, দেখবেন যে এটা সিমেট্রিক কিনা। যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক মানে কি প্রতিসমতা। আমরা যে মানুষ, আমরা কিন্তু প্রতিসম প্রাণী। আমাদের একদম মাথা থেকে শুরু করে যদি ছিঁড়ে ফেলা হয়, দেখবেন দুই সাইডে সমান জিনিস আছে, দুইটা হাত, দুইটা নাক, দুইটা কান, দুইটা চোখ, তাই না? সো এরকম হচ্ছে অবস্থা। সো দর্পণ আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আমরা এখন তাহলে দর্পণের কিছু এক্সাম্পল দেখবো, এগুলো আপনারা অ্যান্সার করবেন, আমার আমার এখানে বলার কিচ্ছু নাই, দুইটা অ্যান্সারই আপনারা দিবেন, কারণ আমি যা বোঝানোর বুঝাই ফেলছি, এখন যখন আপনাদের টেস্ট হবে। একটা হিন্স দিয়ে দিই একটু, যেহেতু প্রথমবার করতেছেন। মনে করেন হচ্ছে এইদিকে দিয়ে দিই একটা, এই হচ্ছে রিলেশন, সাইড চেঞ্জ হয়ে যাবে, আর আসবে এইভাবে, আর এর জায়গায় ই আসবে এইভাবে, তারপরে যাবে এল, তারপরে যাবে এ, এ চেঞ্জ হয় না, তারপরে হচ্ছে টি, টিও চেঞ্জ হয় না, এরপরে আই, আইও চেঞ্জ হয় না, এরপরে ও, ও চেঞ্জ হবে না, এন, এন চেঞ্জ হবে, হ্যাঁ এন চেঞ্জ হবে। সো অ্যান্সার কোনটা হবে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, অ্যান্সার হচ্ছে আপনার এই প্রথমটা। তো সিমিলার ওয়েতে আপনারা এই উইল্ডারনেস এরটাও করে ফেলতে পারবেন আই হোপ। সো এটার আমি অ্যান্সার দাগিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা এগুলো অবশ্যই বাসায় টেস্ট করবেন, এটাতে আমি সময় দিব না। আপনারা যেটা করবেন হচ্ছে এই পোল কোশ্চেনটা অ্যান্সার করেন, সেটা আপনাদের জন্য বেশি বেটার হবে। আমি মনে হয় একটা ভুল পোল লঞ্চ করে ফেলেছি, এটা সামনে চলে এসেছে। আমি পোলটা ক্লোজ করে দিচ্ছি, আমি পোলটা আবার পরে লঞ্চ করব, আমি কারেক্ট পোলটা লঞ্চ করে দিচ্ছি, আপনারা একটু অ্যান্সার দেন ওইটা।
পোলটা কোনো কারণে আসতেছে না, ঠিক আছে? হ্যাঁ, পোল অন্যটা এসেছে ভাই, এটা আমরা পরে আবার অ্যান্সার করবো, আপনারা এখানেই অ্যান্সার করেন, আপনারা চ্যাট বক্সে অ্যান্সার করেন কোনটা হবে। ওকে, ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। তার মানে আপনারা বিষয়টা ধরতে পারছেন আসলে যে কিভাবে দর্পণে চেঞ্জ হবে। ধরতে পারলে আপনার এই টাইপের যত ম্যাথ আছে আপনি ইনশাল্লাহ সব পারবেন, কোনোটাতে আপনাকে আটকাবে না। হ্যাঁ, মাম এই জিনিসটা দর্পণে চেঞ্জ হবে না, একদম অবিকৃত থাকবে। বাকিগুলোর মধ্যে সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক আছে, যেমন এখানে এন হচ্ছে অ্যাসিমেট্রিক, তারপরে পি হচ্ছে অ্যাসিমেট্রিক, এখানে কিউ অ্যাসিমেট্রিক, সো এগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আমরা তাহলে এখন চলে আসি হচ্ছে একটু ছোট অক্ষরগুলো দেখি। এতক্ষণ তো বড় অক্ষর দেখলাম, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, তাই না? সো ছোট অক্ষরগুলো কিভাবে চেঞ্জ হয় সেটাও তো আমাদের দেখতে হবে। তো ছোট অক্ষরও ভাই সেম প্রসেস, একদম সেম। আমি আবারও লিখে দিচ্ছি, সেম প্রসেস। নামাজের ব্রেক নিয়ে এখন টেনশন করি না, নামাজের টাইম আর একটু পরে হবে। আমি 8:15-র দিকে একটু ব্রেক দিব, ঠিক আছে? এখন না। সো সেম ওয়েতে আমি কাজ করব, বাট এখানে হচ্ছে কয়েকটা জিনিস চেঞ্জ হবে না, যেগুলো হচ্ছে আমি লিখে দেই আই, ছোট হাতের এল, ও, ভি, ডাব্লিউ, এক্স। এই ডাব্লিউ এক্স, ভি, ও, এল, আই এই অংশগুলো হচ্ছে চেঞ্জ হবে না, এরা হচ্ছে আনচেঞ্জ থাকবে, কারণ এরা হচ্ছে সিমেট্রিক। সো আমি আবারও বলতেছি, দর্পণে সিমেট্রিক আমরা কিভাবে বের করব? কোন বরাবর কাটবো? এইভাবে কাটবো না, হরিজন্টালি কাটবো? না, ভার্টিক্যালি কাটবো, ইয়েস। আমরা কাটবো হচ্ছে ভার্টিক্যালি বা লম্ব ভাবে কেটে দেখবো যেটা সিমেট্রিক হয় কিনা, ঠিক আছে? সেন্টার অফ অ্যাক্সিসটা থাকবে হচ্ছে ভার্টিক্যাল। সো আমরা আশা করি এগুলাও করতে পারবো। সো আপনাদের জন্য একটা প্রশ্ন এখানে আসছে, এ বি বি এ বা আব্বা যেটা বলি না কেন, সেই শব্দটা আয়নায় কেমন দেখাবে? একটু চিন্তা করেন তো, আমিও আপনাদের সাথে করতেছি, আপনারা করে অ্যান্সার দিতে থাকেন। এই মনে করেন হচ্ছে আপনার দর্পণ, এ বি বি এ। এখন কথা হচ্ছে আমার এটা তো এর মতো হলো না, এই জন্য আমি এটা একটু চেঞ্জ করে দিই। ওকে, সো এই এটা থাকবে এই কাছে, এটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? জাস্ট সাইড চেঞ্জ হবে। বিটা এরকম বি হবে, এর বি হবে, এবং এটা হচ্ছে আপনার এরকম সাইড চেঞ্জ হয়ে যাবে। সো অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। অপশন এ তো কোনোভাবেই হবে না ভাইয়া, দেখেন এই মাথা তো উল্টাই গেছে, আমার সাইড চেঞ্জ হবে, আপার লোয়ার চেঞ্জ হবে না তো। আপার বা লোয়ার এই অংশটা চেঞ্জ হবে হচ্ছে পানির ক্ষেত্রে, ওটা নিয়ে পরে আসতেছি। আমার সাইড চেঞ্জ হচ্ছে, সো এই বি নিচের দিকে দেওয়া আছে মাথা, এগুলো তো হবেই না, একমাত্র এইটা আছে, এটাই হচ্ছে অ্যান্সার। সো আমরা এখন চলে যাই একটু বাংলা বর্ণমালায়। ভাইয়া এই অংশগুলো নিয়ে আসলে ডিসকাস করার কিছু নাই, এখানেও সেম প্রসেস, বাংলা বর্ণমালাকে ওইভাবে সরিয়ে নিতে হবে। এই স্লাইডটা আপনাদের জন্য রেখেছি হচ্ছে যেন আপনারা পরে যখন এই ক্লাস শেষ হয়ে পিডিএফ ফাইলটা প্র্যাকটিস করবেন বা পড়তে যাবেন, তখন যেন সবগুলাকে একসাথে পান, এই জন্য আসলে এই স্লাইডটা রেখে দেওয়া হয়েছে। এইখানেও একদম সিমিলার প্রসেস, সেম। তাহলে আপনারা এই প্রশ্নের অ্যান্সার দেন যে এখনো অশীতি আসলে ন না, নর উল্টাটা, সেই শব্দটা আয়নায় কেমন দেখাবে? বাংলা বর্ণমালার একটু পেঁচায় বেশি, ইংলিশ গুলা বেশি জটিল না, বাংলা গুলায় যুক্ত বর্ণ আছে, আকার, রস্বইকার, দীর্ঘিকার আছে, তো এগুলা নিয়ে একটু ঝামেলা করে। সো এ থাকবে সবার কাছে এরকম টাইপের, এরপরে হচ্ছে আপনার এরকম থাকবে, এই নটা তখন সুন্দর করে ন হয়ে যাবে। কিরকম ন হবে? এরকম ন হবে। তারপরে অটা উল্টে যাবে, এরপরে তালবস্যটা উল্টে যাবে, ঠিক আছে? এরপরে আপনার এটা উল্টে যাবে, সরি, এরকম আর কি। সো খুবই উইয়ার্ড লাগতেছে এভাবে লিখতে আমার, খুবই কষ্ট হচ্ছে। এটার অ্যান্সারটা হচ্ছে আপনার অপশন বি। সো আপনি প্রসেসটা আবারও বুঝেন, কাছেরটা কাছে থাকবে, দূরেরটা দূরে থাকবে, এবং সাইড চেঞ্জ হবে। এটাই হচ্ছে আমাদের আয়নার মোটামুটি মেইন থিম। তো আয়নায় এবার আমরা কিছু সংখ্যার প্রতিবিম্ব দেখি। সংখ্যাগুলো কিভাবে প্রতিবিম্ব হয়? সংখ্যাগুলোর মধ্যে দুইটা সংখ্যা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 8। 0 এবং 8 এরা হচ্ছে সিমেট্রিক, লম্বভাবে ভাগ করলে দুই সাইডে সমান অংশ থাকে, বাকিগুলা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো সংখ্যাটা আমরা দেখবো না, আমরা এখন তাহলে এই অঙ্কটা করি। একটি ডিজিটাল ঘড়ির আয়না চিত্র এরকম দেওয়া আছে, তাহলে ঘড়িতে কয়টা বাজে? দেখি তো কিভাবে করছে।
তাহলে এই কাছের ওয়ান থাকবে, সাইড চেঞ্জ হয়ে যাবে, এরকম পার্শ্বীয় পরিবর্তন। ওয়ান, দুই যাবে দুই এর কাছে, দুই, এবারে ওয়ান যাবে ওয়ান এর কাছে, জিরো তো চেঞ্জ হবে না। সো কয়টা বাজে ঘড়িতে ভাইয়া বলেন তো? 12টা 10। সবাই কারেক্ট আনসার দিয়েছেন, থ্যাংক ইউ অ্যাগেইন। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার ঘড়ির প্রতিবিম্ব কেমন হবে, ঠিক আছে? ঘড়ির প্রতিবিম্ব গুলা নিয়েও মাঝে মধ্যে অঙ্ক আসে। খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু যদি আমি এটাকে একটু আঁকাই আগে ভালো করে, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এখানে কয়টা বাজতেছে আলটিমেটলি? 2টা 50, 1টা 50 এরকম কিছু, তাই না? এখানে মোটামুটি 1টা 50-এর মতো বাজতেছে। কিন্তু এইটা যখন দর্পণে গিয়ে প্রতিবিম্ব হয়ে যাবে তখন কি হয়ে যাবে চিন্তা করেন। এই 1 চলে যাবে 10 11-এর জায়গায়, 2 চলে যাবে 10-এর জায়গায়, 3 চলে যাবে 9-এর জায়গায়, 4 চলে যাবে 8-এর জায়গায়, 5 চলে যাবে 7-এর জায়গায়। বুঝতে পারছেন কি বলছি? জাস্ট একে অন্যের জায়গা পরিবর্তন করবে, যেহেতু পার্শ্বীয় পরিবর্তন, সাইড চেঞ্জ হয়ে যাবে, ফ্লিপ হয়ে যাবে। সো এখন আমার 1 হচ্ছে এইখানে, 2 হচ্ছে এইখানে, 3 হচ্ছে এইখানে, 4 হচ্ছে এইখানে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন কয়টা বাজে ভাইয়া? এখন বলেন তো। পুরো উল্টা পাল্টা, তাই না? এখন চিন্তা করে দেখাচ্ছে হচ্ছে আপনার 10টা প্রায় 10-এর মতো। ইয়েস, ঠিক আছে, প্রায় 10টা 10-এর মতো বাজে, কারণ এটা হচ্ছে আপনার ঘন্টার কাঁটা, এটা উল্টাই গেছে। সো এই হচ্ছে মেইন প্রসেস, জাস্ট হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে ইন্টারচেঞ্জ করে দিব। তাহলে আসেন আমরা এখন একটা অঙ্ক দেখি। 38তম এসেছিল, ঘড়িতে কত সময় দেখাচ্ছে? আমি এটাকে একটু বড় করে আঁকি আবার। 12, 3, 6, 9, এটা 5, এটা 4, 7, 8, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আপনার 8। দেখেন কিভাবে দেওয়া আছে, তার মানে 5 এবং 8-এর কাছে দেওয়া আছে। সো ঘড়িতে কত সময় দেখাচ্ছে, এটাকে যখন আপনি বিম্ব করে ফেলবেন, বিম্ব করে ফেললে উল্টে যাবে। আপনারই বলেন কয়টা বাজবে? ওকে, গুড, অনেক অ্যান্সার দিয়েছেন। 7টা 20 হয়ে যাবে এটা তখন, ঠিক আছে? এটা তখন 7টা 20 হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে ঘন্টার কাঁটা ছিল, ঘন্টার কাঁটা এদিকে চলে যাবে, ঘন্টার কাঁটা 5 এবং 7 ইন্টারচেঞ্জ করবে, তখন ঘন্টার কাঁটা চলে আসবে হচ্ছে আপনার 7-এর কাছে। আর এটা চলে যাবে হচ্ছে 8 এবং কত ইন্টারচেঞ্জ করে, 8 এবং 4 ইন্টারচেঞ্জ করবে। তো তখন হয়ে যাবে এটা 7টা 20, ঠিক আছে? তো আশা করি দর্পণ নিয়ে আর কোনো সমস্যা নাই। দর্পণ ক্লিয়ার হয়েছে ভাইয়ারা? একটু রেসপন্স চাই। ওকে, দর্পণ যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এরপর আমরা চলে যাব হচ্ছে পানিতে প্রতিবিম্বতে। কিন্তু তার আগে আপনাদের জন্য 10 মিনিটের একটা ব্রেক হবে, কারণ হচ্ছে নামাজের বিরতি দেওয়া হচ্ছে, যারা নামাজ পড়তে চান নামাজ পড়ে আসেন। সো এখন আমরা একটা ব্রেক নিচ্ছি, ব্রেকটা হবে হচ্ছে 8 থেকে 10 মিনিটের মতো। এর মধ্যেই সবাই চলে আসবেন, বেশি দেরি করবো না আমরা, ইনশাল্লাহ এত সময় পরে কথা হবে। থ্যাংক ইউ।
সো ব্রেকের পরে আমরা আবারও শুরু করতে যাচ্ছি। একটা বড় ব্রেক ছিল, নামাজের ব্রেক। সবাই কি ফিরে এসেছেন? একটু ওয়াই লিখে রেসপন্স করবেন, তাহলে শুরু করে দিব। ঠিক আছে, আশা করি সবাই আছেন, আমি শুরু করে দিচ্ছি। এতক্ষণ আমরা সমতল দর্পণ বা দর্পণে প্রতিবিম্ব নিয়ে কথা বলছিলাম, এখন আমরা কথা বলবো পানিতে প্রতিবিম্ব নিয়ে। ঠিক আছে, পানির প্রতিবিম্ব দর্পণের প্রতিবিম্বের মধ্যে একটাই পার্থক্য। সেই পার্থক্যটা হচ্ছে, দর্পণের ক্ষেত্রে আমরা ভার্টিক্যালি সিমেট্রিক করতাম, যে ভার্টিক্যালি অ্যাক্সিসটা নিয়ে আমরা এই বরাবর চেঞ্জ করতাম, এই সাইড থেকে এই সাইডে। কিন্তু পানির ক্ষেত্রে হয়ে যাবে উল্টা। পানির ক্ষেত্রে আমরা হরিজন্টালি একটা অ্যাক্সিস নিব বা অক্ষ নিব, আমরা সিমেট্রিকও দেখবো হচ্ছে হরিজন্টালি, উপর নিচ হবে, উপর থেকে নিচে আসবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আসেন একটা দুইটা করি, না করলে ক্লিয়ার হবে না। যেমন মনে করেন আপনার কাছে এই লেটারটা আছে, যে এস টি ইউ ভি, এটাকে আপনি পানিতে প্রতিবিম্ব করবেন। তবে পানিতে প্রতিবিম্ব করলে কি হবে, এটা তো সাইড চেঞ্জ হবে না, আপ আপ থেকে ডাউন হবে। ঠিক আছে, সো এসটা হয়ে যাবে হচ্ছে আপনার কিরকম, উপর থেকে নিচে। দেখি একটু বলেন তো কোন দিকে যাবে। আচ্ছা এটা পরে বলেন, আপনারা এই ছবিটার দিকে আগে তাকান, তারপরে লেটার নিয়ে আমরা পরে কথা বলবো। জাস্ট এ মিনিট, আমার একটা ফোন এসেছে, ফোনটা। ওকে, কয়েকজন অ্যান্সার দিয়েছেন এবং তাদের অ্যান্সারটা মোটামুটি কারেক্ট হয়েছে। পানির প্রতিবিম্ব যেহেতু, এটার দিকে, ছবিটার দিকে আমরা একবার একটু তাকাই। এই যে উপরের অংশগুলো আছে সেটাকে আঁকি। দর্পণটা এখন নিচের দিকে, মানে এরকম টাইপের। সো এই দূরের অংশটা দূরে যাবে, কাছের অংশ কাছে থাকবে, এই সেই সেম ওয়ে ভাই। দর্পণে যেরকম ছিল, কাছের অংশ কাছে থাকবে, দূরের অংশ দূরে যাবে। সো এখন আপনি কাছের অংশ কাছে রাখবেন কিভাবে, এইটা এই বরাবর চলে আসবে, আর এই দূরেরটা দূরে চলে যাবে। সো দিস ইজ ইওর অ্যান্সার। বুঝতে পারছেন? এটা জাস্ট হচ্ছে সমতল দর্পণ বা দর্পণের উল্টা কাজটা এখানে করতে হবে। তো আমরা এখন কতগুলো উদাহরণ দেখি, এই যে বাস্তবে যেটা হয় আর পানিতে যেটা হয়, এই উদাহরণগুলো দেখলে আমাদের কাছে অনেক ক্লিয়ার হবে। তো মোটামুটি এখানে কয়েকটা জিনিস হচ্ছে সিমেট্রিক আছে। যেমন ডিটা সিমেট্রিক টাইপের, ডি চেঞ্জ হচ্ছে না, এইচ চেঞ্জ হচ্ছে না, আই চেঞ্জ হচ্ছে না, এগুলো মোটামুটি একরকম থাকতেছে। ও চেঞ্জ হবে না কখনোই। এই তো বাকিগুলো মোটামুটি চেঞ্জ হয়ে যায়। ইংরেজি ছোট অক্ষরে ও চেঞ্জ হবে না, বাকিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা আমাদেরকে খেয়াল রেখে করতে হবে। একটা এক্সাম্পল করি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন দেখেন, পানিতে কোন শব্দের প্রতিচ্ছবি এটা হলে প্রকৃত শব্দ কোনটা। তার মানে পানিতে আছে হচ্ছে এই অংশটা, তাহলে প্রকৃত শব্দ কোনটা। উল্টায় উল্টায় দেখেন, এটা যদি উল্টায় যায় সোজা হলে এফ হয়ে যাবে, এটা গেলে এ হয়ে যাবে, এটা এইচ হয়ে যাবে, এটা আপনার কি কিরকম আর হবে, এরকম আর হবে, এটা ই হয়ে যাবে, এটা এন হয়ে যাবে, তারপরে এইচ এইচ এর মতোই থাকবে, চেঞ্জ হবে না, ই হবে, এটা এটা আই হবে, এটা টি হবে। মানে জাস্ট উল্টা দিকে রিভার্স হয়ে যাবে, উপর নিচে। সো অ্যান্সার হবে হচ্ছে আপনার অপশন বি। এগুলো মজারও, মানে আপনি জাস্ট মাথার মধ্যে এই অঙ্কগুলো জিনিসগুলো খাটাইতে হবে, যে কোনটা কোন দিয়ে গেলে কেমন দেখা যায়, এগুলা বুঝতে হবে। এটা বুঝতে শিখলে আপনার এই টাইপের যাবতীয় ম্যাথ একদম ইজি। এবার আমরা একটু বাংলা বর্ণমালা দেখি, পানিতে কিভাবে চেঞ্জ হয়। বাংলাগুলো একটু পেঁচানো আছে ভাইয়া, বুঝছেন? বাংলা একটু কঠিন লাগতে পারে। নর্মালি হচ্ছে বাংলাগুলো ওভাবে দেয় না, দিলে হচ্ছে ইংলিশটাই দেয়, এটা একটা আসার কথা। বাট বাংলা আসলে একটু পেঁচানো আছে, কারণ বর্ণগুলো তো এদিক ওদিক পেঁচানো। যেমন এই ফটা খেয়াল করেন, ফ কে উল্টা লিখলে কেমন দেখায় দেখছেন? চেনাই যায় না যেটা ফ নাকি। বা এই ইও যেটা আছে, ইওটাকে উল্টা লিখলে মানে অন্যরকম লাগে, উদ্ভট লাগে আসলে এই বাংলা বর্ণমালা গুলাকে। আচ্ছা যাই হোক, আমরা একটু উদাহরণ দেখি।
প্রথম অংশটা পয় রস্যুকার হবে, এটা বোঝা যাচ্ছে। পরেরটা হচ্ছে ত হবে, এটাও বোঝা যাচ্ছে। এরপরে রস্যিকার রস্যিকারের মতোই হবে। এটা করতে থাকেন, আমি একটু পর বলছি। সো এটার অ্যান্সার কি হবে? মাঝের অংশটা কিন্তু একটু ঘাপলা আছে, ল কিন্তু ঠিকভাবে নাই, লটা কিন্তু একটু চেঞ্জ করা আছে, দেখেন খেয়াল করে। তো লটাকে যখন উল্টানো হবে, লটা নর্মালি থাকবে না, লটা হয়ে যাবে হচ্ছে আপনার এই টাইপের, তারপরে কা হবে। ঠিক আছে, মানে পুত্তলিকা, বাট সেটা লটা উল্টানো আছে। অনেকেই অ্যান্সার দিয়েছেন কারেক্ট, যারা ভুল করেছেন একটু দেখে নিবেন। এই লটাকে উল্টালে কিন্তু এরকম ল হয়, এই যে এরকম সাইজের। তো আমরা এখন একটু সংখ্যার পানির প্রতিবিম্ব দেখি। সংখ্যাও সেম কাজ, জাস্ট উপর নিচ বরাবর হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যাবে, যেটা দর্পণে ছিল পাশাপাশি, এখানে উপর নিচ। তাহলে 1 6 3 4 8 2 এটার প্রতিচ্ছবি কত হবে? আসেন আমরা একটু করার চেষ্টা করি এটা। এই হচ্ছে মনে করেন সেই পানি। তো একটা উল্টে যাবে, এক উল্টে কেমন হয়ে যাবে? এক উল্টে এরকম এক হয়ে যাবে। যে যে কাছের জিনিস কাছে, দূরের জিনিস দূরে, একদম সেম কথা। 6 হয়ে যাবে কেমন? 6 6 হয়ে যাবে হচ্ছে আপনার এরকম 6, বিদঘুরে টাইপের জিনিসপত্র। তিনটা উল্টায় যাবে, 3 এরকম হয়ে যাবে। 4 4-এর মতো থাকবে, একটু পার্থক্য হয়তো হবে। 8টাও হচ্ছে আপনার এরকম উল্টে যাবে, আর 2ও হচ্ছে আপনার এরকম উল্টে যাবে। কাছের জিনিস কাছে, দূরের জিনিস দূরে, বারবার বলতেছি আমি। এভাবে চেঞ্জ করতে হবে, এভাবে চেঞ্জ করলে মিলবে। সো অপশন হচ্ছে বি। বুঝতে পারছেন এটা কিভাবে দেখিয়েছি? বুঝতে পারলে একটু রেসপন্স চাচ্ছি। পানির প্রতিবিম্বটা মাঝে মধ্যে একটু কঠিন লাগে, দর্পণটা খুব ইজিলি বোঝা যায়, বাট পানিটা মাঝে মধ্যে একটু ঝামেলা করলেও করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সবগুলা দেখে ফেললাম। আপনারা তাহলে এই প্রশ্নটা দেখেন তো, যে একটা ঘড়িতে সময় 10টা 10 হলে পানিতে কেমন দেখা যাবে? ঘড়িতে বাজতেছে আপনার 10টা 10, তাহলে 10টা 10 যেহেতু, তাহলে সেটাকে আগে আমরা আঁকি। 10টা 10 কিভাবে হয়? এই 12, এই 1, এই 2, এই হচ্ছে আপনার 11, এই 10। সো 10টা 10 এরকম একটা অবস্থা। এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তো সেটা পানিতে কেমন হয়ে যাবে? পানিতে সম্পূর্ণরূপে উল্টা হয়ে যাবে, নিচে হয়ে যাবে 12, আর আপনার এইদিকে হবে হচ্ছে 11, এইদিকে হবে 10, এইদিকে হবে আপনার হচ্ছে 9, সরি 9 না, এদিকে হবে 1, এখানে হবে 2। তো সেক্ষেত্রে আপনার ঘন্টার কাঁটা যেটা, সেটা হয়ে যাবে এখন এইখানে, আর মিনিটের কাঁটা হয়ে যাবে হচ্ছে আপনার এইখানে, এরকম টাইপের কিছু একটা। সো এটার অপশনটা কি হবে? অপশনটা হবে হচ্ছে যে অপশন এ। হ্যাঁ, কয়েকজনই অ্যান্সার দিয়েছেন কারেক্ট। জাস্ট হচ্ছে নিচের দিকে, এটা এভাবে আসবে, এটা এভাবে আসবে। সো আমরা এর সাথে পানিতে প্রতিবিম্ব বা পানিতে বিম্ব গঠন মোটামুটি করে ফেললাম। এই এতগুলা যতগুলো টাইপ দেখিয়েছি, সবগুলো টাইপের একটা দুইটা করে আমরা সলভ করেছি। তা এরকম আরো সলভ করতে হবে আপনাদের, এখানেই শেষ না। এটা হচ্ছে জাস্ট হচ্ছে হিন্টস দেওয়া বা বুঝিয়ে দেওয়া যে কোন ওয়েতে আমরা অ্যাডভান্স হবো, কিন্তু বাকিটা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই অংশটায় প্র্যাকটিসের উপর কোনো কথা নাই। আমরা এখন একটু বল বিভাজন নীতিতে যাব। বল বিভাজন নীতি বলতে আসলে আমরা মনে করেন আপনার হাতে একটা ব্যাগ আছে, ট্রাভেল ব্যাগ তো আমরা কম বেশি সবাই ইউজ করি, প্রেসিডেন্ট বা মিনিস্টার বা অন্যান্য ব্র্যান্ডের যেসব ব্যাগ আছে, ট্রাভেল ব্যাগ আমরা টেনে নিয়ে যাই, তাই না? কুলির মাথায় দিলে কুলি মাথার উপর নিয়ে হেঁটে চলে যায়। কিন্তু আমরা তো আর এই মাথার উপর নিয়ে হাঁটতে পারি না, আমরা করি কি, ওই হ্যান্ডেল যেটা আছে ওটা টানি, জেনে লম্বা করি, লম্বা করে ওটাকে টেনে টেনে নিয়ে যাই। এখন কথা হচ্ছে, কেন টেনে নিয়ে যাই? এটাকে ঠেলে নিয়ে যেতে পারতাম তো, কেন ঠেলে নিয়ে যাই না? মনে করেন এই হচ্ছে আপনার ব্যাগটা, এই হচ্ছে আপনার ট্রাভেল ব্যাগ সাপোজ, এই হচ্ছে আপনার সেই হ্যান্ডেল। আপনি কি করেন, এই হচ্ছে আপনার সাপোজ মানুষ, আপনি হাত দিয়ে ধরে এটাকে এদিকে টেনে নিয়ে যাচ্ছেন, তাই না? আপনি এটাকে না করে এই দিকে ঠেলে কেন নিয়ে যান না? ঠেলেও তো নিয়ে যেতে পারেন, হ্যান্ডেল ঠেলে ঠেলে। আচ্ছা, কেউ জানেন না তাহলে কেন নিয়ে যাই?
ওকে অয়ন ভাইয়া, থ্যাংক ইউ, অ্যাটলিস্ট বলেছেন উপাংশ, আর কেউ কিছুই বলতেছে না। সবার কাছে তাহলে নতুন মনে হয় জিনিসগুলা। তাহলে আমি সেভাবেই বলছি। কারণ হচ্ছে ঠেলে নিয়ে গেলে আর টেনে নিয়ে গেলে দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম হলেও জিনিসটা খুবই ইফেক্টিভ। আমরা পরের স্লাইডে যাই, তাহলে বুঝতে পারবো। আপনি মনে করেন কোনো একটা কিছু ঠেলে নিয়ে যাচ্ছেন, আপনি প্রথমে এই অংশটা চিন্তা করেন, এই টানার অংশটা। থ্যাংক ইউ জাহিদ ভাইয়া, যেটা বলেছেন। টানার চেয়ে ঠেলা সহজ না ঠেলার চেয়ে টানা সহজ, কোনটা? মানে উল্টা বলছেন, টেনে নিয়ে যাওয়া সহজ। যাই হোক, আমরা এক্সপ্লেইন করি তাহলে ক্লিয়ার হবে। ডান দিকের দিকে তাকান, ডান দিকের ছবির দিকে তাকাবেন, আমরা বাম দিকে পরে খেয়াল করবো। মনে করেন একটা এরকম লন রোলার আছে, রোলার কোস্টার বা রোলার বই তো, হ্যাঁ লন রোলার আছে। এই হচ্ছে হাতল, এই হচ্ছে তার অ্যাক্সিসটা। আপনি ধরে এদিকে টেনে নিয়ে যাবেন, ঠিক আছে, এদিকে টেনে নিয়ে যাবেন কোনো কারণে। তো টেনে নিয়ে গেলে কি হচ্ছে একটু খেয়াল করেন। যখন আপনি সামনের দিকে বল প্রয়োগ করলেন, আপনি তো বলটা তো আর সোজাসুজি প্রয়োগ করতে পারেন না, প্রয়োগ করানো হচ্ছে এই হাতল বরাবর। তার মানে এই অ্যাঙ্গেল বরাবর একটা বল প্রয়োগ করা হয়। এখন এই অ্যাঙ্গেল বরাবর বল প্রয়োগ করলে বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে আপনার এই অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। উলম্ব বলতে সেটা নিচে লম্ব লম্বি ভাবে কাজ করে। সো আপনি একটু খেয়াল করে দেখেন, বলটা দুই ভাগ হচ্ছে, একটা অংশ সামনের দিকে ঠেলে নিয়ে যেতে সহায়তা করে, আর একটা অংশ তার ওজন বাড়িয়ে দিচ্ছে, কারণ এমনিতেই ডাব্লিউ সমান সমান এমজি, সেটা নিচের দিকে ক্রিয়া করে। তার উপর আপনি যদি ঠেলা বলের একটা উপাংশ নিচের দিকে ক্রিয়া করে দেন, তাহলে আলটিমেটলি দুইটা বল কাজ করতেছে, ডাব্লিউ প্লাস এফ। তার মানে এই জিনিসটার ওজন অনেক বেড়ে যায়, তখন আমার ঠেলে নিয়ে যেতে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হয়। বাট আপনি যদি কোনো কারণে এই ওয়েতে টেনে নিয়ে যান, মনে করেন হচ্ছে আপনি এখন টেনে নিয়ে যাচ্ছেন, মানে এই হাতলের উপরের দিকে বল প্রয়োগ করতেছেন, তো সেক্ষেত্রে কি হচ্ছে, অনুভূমিক উপাংশটা তো এরকমই কাজ করবে, অনুভূমিক বরাবর। আর উলম্ব উপাংশটা তখন উপরের দিকে কাজ করতেছে, আর ওজন কাজ করতেছে আপনার ডাব্লিউ সমান সমান এমজি নিচের দিকে। তাহলে আমি যে বলটা প্রয়োগ করতেছি তার একটা অংশ হচ্ছে একে ঠেলে নিয়ে যেতে সহায়তা করতেছে, আর একটা অংশ তার ওজনকে কমাই দিচ্ছে, কারণ দুইটা বিপরীতমুখী তো। এখন ডাব্লিউ মনে করেন হচ্ছে 10 নিউটন, আর এখানে পেলাম 2 নিউটন। দুইটা বিপরীতমুখী বল, ভেক্টর রাশি যোগাযোগ যোগ করলে কি আসবে, 10 - 2 সমান সমান 8 নিউটন। অর্থাৎ কিন্তু তখন এই বস্তুটার ওজন অনেকটা কমে যায়। এই কারণে টেনে নিয়ে যেতে আমাদের অনেক সুবিধা হয়, এই জন্যই মেইনলি আমরা টেনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যা কিছু আমরা টেনে নিয়ে যেতে আমাদের অনেক কষ্ট কম হয়, ট্রাভেল ব্যাগ বলেন বা ঠেলা গাড়ি বলেন, যাই কিছুই বলেন না কেন, এটা অনেক সুবিধা হয় আমাদের জন্য। এটা কি ক্লিয়ার হয়েছে এই অংশটুকু? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। অ্যান্সার গুলো আপনারা দিবেন, আমি কোনো অ্যান্সার দিব না। দুইটা কোশ্চেনের অ্যান্সারই আপনারা দিবেন। তাহলে কি বলেছে, একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় একজন ঠেলে নেয়, তাহলে কার বেশি কষ্ট হবে? বারবার বলতেছিলাম যে ঠেলে নিতে গেলে কষ্ট হবে, সো এই ব্যক্তির কষ্ট হবে যে ঠেলে নিচ্ছে, টেনে নিয়ে গেলে তার কষ্ট কম হবে। পরের প্রশ্ন, কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা কোন দিকে ব্যবহার করতে হবে? যদি আপনি পিছনের দিকে হচ্ছে বৈঠা ব্যবহার করেন, মনে করেন এই হচ্ছে আপনার নৌকা, সাপোজ এই হচ্ছে পানি, এখানে যদি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অনুভূমিক অংশ টেনে নিয়ে যেতে সহায়তা করে, এবং আর একটা উপাংশ হচ্ছে আপনার ওই ওজনটাকে হ্রাস করতে সহায়তা করে। তো এই কারণে নৌকার দেখবেন খেয়াল করে মাঝিরা সবসময় পিছনের দিকে বসে, একদম ছই থেকে দূরে গিয়ে পিছনে বসে, ওখান থেকে তারা বৈঠা চালায়। এটা হচ্ছে নৌকাকে ঠেলে নিয়ে যেতে সব থেকে বেশি সহায়তা করে। আচ্ছা, তাহলে আপনারা এখন পোল কোশ্চেন অ্যান্সার করবেন একটা। এক ব্যক্তির লন রোলারের কাঠের হওয়ার কারণে তা ভিজে ভারী হয়ে গেল, এই রোলার দিয়ে আগের মতো কাজ করতে গেলে কি করতে হবে? প্রশ্নটা আবারও খেয়াল করি, একটা ব্যক্তির লন রোলার আছে, সেই রোলারটা কাঠের তৈরি, এই জন্য পানিতে ভিজে ভারী হয়ে গেছে, যেহেতু কাঠ হচ্ছে পানি শোষণ করে। তো সেই ক্ষেত্রে তাকে আগের মতো কাজ করতে গেলে রোলারটারে কি করতে হবে? অফকোর্স আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন কয়েকজন, বাট সংখ্যাটা খুবই কম। আচ্ছা, দুই একজন ঠেলতে হবে দিচ্ছেন। আচ্ছা, ঠেলতে হবে কেন? ঠেললে তো ভাই আমার
নিচের দিকে আরেকটা বল কাজ করবে, সেই বলটা ওজনের সাথে যুক্ত হয়ে এমনিতেই তো ওজন বের হয়ে বেশি হয়ে গেছে পানিতে ভিজে, তার উপর আরো ওজন আমি যদি নিচের সাথে যুক্ত করে দিই, তাহলে তো আমি এটা টানতেই পারবো না ভাই, আমি তো হাফসায় যাবো। তো এক্ষেত্রে কি করতে হবে, আমাকে টানতে হবে, ঠেলা যাবে না। ঠিক আছে, টানলে হচ্ছে যে অতিরিক্ত ওজন এই রন রোলারটা কাঠের হওয়ার কারণে যুক্ত হয়েছিল, সেই রোলারের অতিরিক্ত ওজনটা নিষ্ক্রিয় করার জন্য ঠেলতে হবে, সরি টানতে হবে। এদিকে আপনি টানতেছেন, এই বরাবর অনুভূমিক উপাংশ কাজ করতেছে, আর উলম্ব উপাংশ যেটা কাজ করবে সেইটা হচ্ছে অতিরিক্ত ওজনকে নিষ্ক্রিয় করে দিবে। তখন আপনি অ্যাকচুয়াল ওজনটা পাবেন, সেই অ্যাকচুয়াল ওজনকে আপনি ইজিলি টেনে নিয়ে যেতে পারবেন। সো এটার অ্যান্সার হবে হচ্ছে রোলারটা টানতে হবে। থ্যাংক ইউ যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এবার আমরা চলে যাব কিছু সরল যন্ত্র ও জটিল যন্ত্রে। সরল যন্ত্র বলতে আসলে কি বোঝানো হয়? সরল যন্ত্র বলতে বোঝানো হয় হচ্ছে আপনার যান্ত্রিক সুবিধা বা বল বৃদ্ধি করার জন্য মেইনলি সরল যন্ত্র ব্যবহার করা হয়। এবং সরল যন্ত্রে হচ্ছে আপনার যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তার থেকে বেশি পরিমাণ বল আমাদেরকে সে ফেরত দেয়। ঠিক আছে, এবং যন্ত্রের যান্ত্রিক সুবিধা থাকে একটা, আসেন আমরা একটু সেগুলো নিয়ে কথাবার্তা বলি। স্লাইডটা একটু ভালো করে দেখবো আমরা। মেইনলি হচ্ছে যান্ত্রিক সুবিধা ইজিক্যাল টু ভার ডিভাইডেড বাই প্রযুক্ত বল। অর্থাৎ আপনি কি পরিমাণ ভার দিচ্ছেন বা ওজন দিচ্ছেন এবং কত পরিমাণ বল দিচ্ছেন, সেটার অনুপাতটাই হচ্ছে আপনার যান্ত্রিক সুবিধা। আপনি যদি কম বল দিয়ে বেশি ওজনকে তুলতে পারেন, সেক্ষেত্রে আপনার যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হবে অবশ্যই। মনে করেন হচ্ছে আপনি 2 নিউটন বল প্রয়োগ করলেন, সেটা দিয়ে আপনি 10 নিউটনের একটা বল ওজনকে উঠিয়ে ফেলতেছেন সামহাউ কোনো একটা ওয়েতে এই সরল যন্ত্র ব্যবহার করে, তাহলে আপনার যান্ত্রিক সুবিধা হবে হচ্ছে 10/2 = 5। ওকে, তো লিভার হচ্ছে ওয়ান কাইন্ড অফ সরল যন্ত্র, যেটা হচ্ছে যান্ত্রিক সুবিধা পাওয়ার জন্য ইউজ করা হয়। তো লিভারের হচ্ছে কিছুটা এই নিচের ছবির মতো করে। মনে করেন হচ্ছে একটা বেস থাকে, এই বেজের উপরে হচ্ছে একটা কাঠের সামথিং কিছু থাকে, এখানে আপনি একটা কোনো ওজন রাখলেন সাপোজ, সেই ওজনটাকে আপনি যদি এই বরাবর বল প্রয়োগ করেন, এটা তখন বিপরীত দিকে ঊর্ধ্বমুখী একটা ক্রিয়া বা প্রতিক্রিয়া তৈরি হবে, তখন এই ওজনটা উপরের দিকে উঠে আসবে। তো এই এখানে দুইটা ভাগ আছে। মনে করেন আপনি বল প্রয়োগ করতেছেন এইখানে, আর এটা হচ্ছে আপনার ভার বা ওজন যেটাই বলি না কেন। সো এই যে বেসটা আছে, বেস থেকে এই বল প্রয়োগ করার অংশটাকে বলা হয় হচ্ছে বল বাহু বা বল বাহুর দৈর্ঘ্য। আর ভার থেকে এই বেজের দূরত্বটাকে বলা হয় হচ্ছে আপনার ভার বাহু বা ভার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এইটুকু আমাদের মনে রাখতে হবে, কারণ এই সূত্র ছাড়া আমরা ম্যাথ করতে পারবো না। তো সূত্রটা হচ্ছে আপনার, মনে করেন আপনার বল দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, কিন্তু ভার দেওয়া নাই। বললো যে কত পরিমাণ ভার আপনি উত্তোলন করতে পারবেন 5 নিউটন বল প্রয়োগ করে, যেখানে বল বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ভার বাহুর দৈর্ঘ্য 5 মিটার সাপোজ দেওয়া আছে। সেক্ষেত্রে আপনাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে বল ইনটু বল বাহুর দৈর্ঘ্য সমান সমান ভার ইনটু ভার বাহুর দৈর্ঘ্য। আলটিমেটলি হচ্ছে এই অংশটা, মানে এই বল কাছে আছে, বলের সাথে বল বাহু, ভারের সাথে ভার বাহুর গুণফল, এই দুইটা হবে হচ্ছে সমান। এরপরে আপনি এপাশে ওপাশে ভাগ করে নিয়ে আসতে পারেন এর মতো করে, সূত্রের মতো করে। তাই মেইন সূত্র হচ্ছে আপনার এইটা। ঠিক আছে, নিচে আরেকটা সূত্র আছে, এটা যাওয়ার আগে বলি, এই অংশটুকু কি বুঝতে পারছেন লিভার কিভাবে কাজ করে? এখন আপনি একটু বলবেন যে কোন বাহুর দৈর্ঘ্যটা বেশি হলে আমাদের কাজ করতে সুবিধা হবে, বল বাহুর দৈর্ঘ্য না ভার বাহুর দৈর্ঘ্য? হ্যাঁ, বল বাহুর দৈর্ঘ্য বেশি হলে আমাদের কাজ করতে সুবিধা হবে, তখন অল্প বল প্রয়োগ করলেই এখানে ভারী বস্তুটা খুব সহজে উপরে উঠে আসবে। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে ক্লিয়ার হবে। 38তমতে এসেছিল আজকে আমার বিসিএস এর অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করেছি 38-এর। তো দেখেন কি আসছে এখানে, এখানে একটা বেস দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার, এবং বলা আছে হচ্ছে এটা 4.5 কেজি। তো এখানে কত কেজি ওজন বসালে ব্যালেন্সটি সমান হবে? তার মানে এই 4.5 × 10 সমান সমান, এটাকে ধরলাম এক্স, এক্স ইন্টু 7.5, কাটাকাটি করে বা যোগ বিয়োগ বা ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে আপনার 6 আসবে। মানে 6 কেজি যদি একটা ওজন বসানো হয় তাহলে জিনিসটা ব্যালেন্স থাকবে। সো আসলে ভাইয়া এই টাইপের কিছু ম্যাথই আসে, প্রিলিতে বলি বা রিটেনে বলি একই টাইপের ম্যাথই আসে, বাইরে আসলে কিছু একটা আসে না। বুঝতে পারছেন? সো আমরা মোটামুটি এই টাইপের কিছু ম্যাথ দেখবো বা বাসায় প্র্যাকটিস করে নিব। আমরা চলে যাই হচ্ছে কিছু যন্ত্রাংশ বা সরঞ্জামে। এখন এইটা শুরু করার আগে আপনাদেরকে একটু বলে রাখি ভাইয়া, এই অংশগুলাতে যন্ত্র চিনে রাখা এবং মুখস্থ করা ছাড়া আর কোনো ওয়ে নাই।
আপনাকে যন্ত্র চিনতে হবে এবং সেটা মনেও রাখতে হবে। কারণ পরীক্ষার হলে যদি বলে যে নিচের কোন যন্ত্রটা পেরেক মারার জন্য বেশি উপযোগী, নিচের কোন যন্ত্রটা মাটি খোঁড়ার জন্য বেশি উপযোগী, আপনি যদি মনে রাখতে না পারেন এটা করা যাবে না। সো আপনাদের জন্য আমি কয়েকটা যন্ত্র এখানে রেখে দিয়েছি, কোনটা কোন কাজ করে এটা আপনাদের নিজেদেরই একটু পড়ে নিতে হবে। আপনারা স্লাইডটা একটু 1 মিনিট দেখেন ভালো করে, তারপর আমি কথা বলি। আচ্ছা, আমরা মনে হয় দেখছি কোনটা কি কাজ করে। ব্রিক হ্যামার আছে, বিভিন্ন রকম হ্যামার আছে, স্লেজ হ্যামার আছে, বিভিন্ন জিনিস ভাঙার কাজে ব্যবহার করা হয়। রাবার হ্যামার টাইলস এর কাজে, বাসা বাড়িতে যখন টাইলস লাগানো হয় তখন কিন্তু নর্মাল হ্যামার ইউজ করা হয় না, রাবার হ্যামার ইউজ করা হয়। কারণ আপনি শক্ত হ্যামার দিয়ে বাড়ি দিলে টাইলসই ভেঙে যাবে। যেন রাবার হ্যামার দিয়ে হচ্ছে টাইলসটাকে ব্যালেন্স করা হয় বা উঁচু নিচু থাকলে সমান করে দেওয়া হয় সিমেন্টের সাথে। তো এরকম অনেক কিছু আছে, ক্ল হ্যামার বা ওয়েল্ডার হ্যামার, ম্যানেট, কাঠ প্লাস্টিকের কাজে ব্যবহার করা হয় ম্যানেটটা। তো আমাদেরকে একটু চিনে রাখতে হবে ভাই, এগুলা কিছু করার নাই। যেমন এই একটা প্রশ্ন 40, তো সরি 40 না, কোন একটা বিসিএস এ মনে হয় এরকম একটা প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নটা একটু আমরা দেখি। কোন যন্ত্রটি কংক্রিট ভাঙতে সব থেকে উপযোগী? কংক্রিট ভাঙতে কোনটা বেশি উপযোগী? কংক্রিট ভাঙতে হচ্ছে আপনার 3 নাম্বারটা বেশি উপযোগী, বাকিগুলা খুব ইজিলি ভাঙা যাবে না। তো এগুলা ভাই আপনি যদি না বুঝতে পারেন বা মনে রাখতে পারেন, এগুলো অ্যান্সার না করাই বেটার, কারণ ভুল হয়ে গেলে সমস্যা। তো সেক্ষেত্রে আপনার স্কিপ করে যাবেন। একটা পরামর্শ দিয়ে রাখি, আন্দাজে দাগাতে যাবেন না, এটা রিজনের ক্ষেত্রেও বলতেছি। কারণ প্রিলিতে যেরকম নেগেটিভ মার্কিং আছে, এই মেন্টাল এবিলিটি রিটেনেও কিন্তু আপনার নেগেটিভ মার্কিং আছে। তো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার একটু মজার অঙ্কে আসি। যন্ত্রাংশ সরঞ্জামে খেয়াল করেন 40তমতে এসেছিল, ইফ এক্স, এই এক্স এইটা এই অংশটা মুভস ইন ওয়ান ডিরেকশন, ওয়ান ডিরেকশন কোন ডিরেকশনে ঘুরতেছে? এক্স এর সাথে ওয়াই যুক্ত আছে, এই হচ্ছে ওয়াই, এবং জেরো যুক্ত আছে। এখন এক্স ও ওয়াই একটা দেখেন বেল্টের সাহায্যে, কনভেয়ার বেল্টের সাহায্যে এইভাবে ঘুরতেছে। তো এইটা অবশ্যই এইভাবে ঘুরতেছে। তাহলে এইটা যদি এইভাবে ঘুরে, এই ওয়াইটা কোন দিকে ঘুরতেছে বলেন তো, ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ? ওকে, 3-4 জন আমাকে বলেছেন ক্লকওয়াইজ, ওকে আরো কয়েকজন বললেন। তার মানে আপনারা ধরতে পারছেন ব্যাপারটা, যে এটা কোন দিকে ঘুরবে এক্স্যাক্টলি। যেহেতু কনভেয়ার বেল্টটা এই বরাবর ঘুরতেছে, এই ওয়াইও যেহেতু এর সাথে সরাসরি যুক্ত, তার মানে ওয়াইও হচ্ছে আপনার ক্লকওয়াইজ ঘুরবে। এখন খেয়াল করেন ওয়াই এর সাথে জেরও কিন্তু সরাসরি যুক্ত। সো ওয়াই যে দিয়ে ঘুরবে, জেরও কিন্তু ঘুরতে বাধ্য হবে। তার মানে আমার কোশ্চেনে যদি বলা আছে যে কোনটা সত্য হবে, সো আমি কোনটা দিব? ওয়াই এবং জেড বোথ উইল মুভ ক্লকওয়াইজ। ওকে, ওয়াই এন্ড জেড উইল বোথ মুভ ক্লকওয়াইজ। তো বুঝতে পারছেন ব্যাপারগুলো, এরকম সরাসরি যুক্ত থাকলে কোনো একটা যন্ত্র যেদিকে ঘুরবে বাকি অংশগুলো সেই দিকেই ঘুরবে। এটা হচ্ছে আমার মেইন থিওরেম। তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করে আসেন। when the left hand gear turns in the shown direction, লেফট হ্যান্ড গিয়ার কোনটা? এই যে বাম দিকে, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তার মানে এই অংশটা এইভাবে ঘুরতেছে, এভাবে ঘুরলে এই কাটায় কাটায় বাঁধবে, বাঁধার কারণে এটা ঘুরবে হচ্ছে আপনার এই দিকে। ঠিক কিনা বলেন? আমার কথার সাথে আগে সহমত হন, অ্যান্সার পরে লিখেন ভাইয়া। থ্যাংক ইউ জুলফিকার নাফিস। হ্যাঁ, এ কাটায় কাটায় বেঁধে একে উল্টা দিকে সরিয়ে দিবে। এখন এ কি করবে? এও তো এখন ক্লকওয়াইজ ঘুরতেছে। এ ক্লকওয়াইজ ঘুরলে এই বির সাথে কাটায় কাটায় সংযুক্ত হবে, বি আবার ঘুরে যাবে আপনার এই দিকে। তাহলে কোন দিকে ঘুরতেছে তাহলে? এই রাইট হ্যান্ড যেটা, সেটা কোন দিকে ঘুরবে? বি। কার ডিরেকশনে ঘুরতেছে? অফকোর্স এর ডিরেকশনে। ঠিক আছে, অ্যান্টি হবে। অ্যান্টি ডিরেকশন হবে। সো এটার অ্যান্সার নিয়ে একটু সমস্যা আছে আসলে। আমার কাছে যেটা আছে সেটা অ্যান্সারটা কারেক্ট নাই। অ্যান্সারটা হবে আসলে এ। ঠিক আছে,
এর দিকে ঘুরবে। সো মোটামুটি এইরকম কিছু অঙ্ক আসে মাঝে মধ্যে। যেমন আবার এরকম যদি দেওয়া হয়, মনে করেন হচ্ছে এই একটা পুলি এরকম ঘুরতেছে, খাঁচকাটা 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 সাপোজ, তার সাথে আর একটা ছোট পুলি যুক্ত আছে, এটাও খাঁচকাটা। এখন মনে করেন এইটা দেওয়া আছে 2, এটা দেওয়া আছে 1, আবার এটা দেওয়া আছে মনে করেন হচ্ছে হাফ, এটা আর একটু ছোট মনে করেন। তাহলে এইটা মনে করেন যে বেগে ঘুরতেছে, মনে করেন এই এদিকে ঘুরতেছে, 1 নাম্বারটা কত বেগে ঘুরবে? এটা কিন্তু বড়, দ্বিগুণ সাইজ, ডাবল বেগে ঘুরবে, অফকোর্স 2x বেগে ঘুরবে। তাহলে এখন আপনারা বলেন যে 2x বেগে ঘুরে, এই অংশটা তো এরও অর্ধেক, তাহলে এইটা কত বেগে ঘুরবে? এটা আরো 2x বেগে, মানে 4x বেগে ঘুরবে। হ্যাঁ, আপনারা সবাই অ্যান্সার করতেছেন, গুড। তার মানে আপনারা বুঝেন, জানেন, ভালো লাগতেছে দেখে। সো এই রকম প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আসে, যেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে আজকে আমার এই ক্লাসটা শেষ হওয়ার পরে এই রিক্যাপ ভিডিওটা অবশ্যই একবার দেখবেন, আবার নতুন করে সেই ঘড়ি থেকে শুরু করে। এরপর যে প্রশ্নগুলো আমি এখানে করিয়েছি সেগুলো তো অল্প খুবই, আসলে ক্লাসের মধ্যে এর থেকে বেশি করানো সম্ভব না। আপনারা প্রিপারেশন বুক বা লেকচার শিট থেকে আরো প্র্যাকটিস করবেন, এবং আপনারা যদি মেন্টাল এবিলিটির জন্য কোনো প্রকাশনীর গাইড কিনে থাকেন, অফকোর্স সেটাও ভালো করে সলভ করবেন। কারণ এখানে কিন্তু 50 নম্বর, ঠিক আছে, নাম্বারটা কিন্তু একদম কম না। একটা বাংলা রচনার নাম্বার 50, বা একটা ইংলিশ রচনার নাম্বার 50, সেখানে হচ্ছে আপনার একটা মেন্টাল এবিলিটি 50 নাম্বার, যেখানে আপনি জাস্ট বৃত্ত ভরাট করার মাধ্যমেই আপনি অল্প সময় 1 ঘন্টার মধ্যেই হচ্ছে এখানে 40 নাম্বার ইজিলি পেতে পারেন চাইলে, যদি আপনার প্রিপারেশনটা ভালো হয়। সো আমরা অবশ্যই সেই দিকটা একটু গুরুত্ব দিয়ে তারপর সলভ করার চেষ্টা করব, বুঝছেন? মাথায় থাকবে এগুলা। টেকনিক্যালি অ্যাপ্রোচ করতে হবে, সব পূরণ করতে যাবেন না, সব পূরণ করতে গেলে কিন্তু আবার নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে কিন্তু নাম্বার কাটবে। তবে একটা রিস্ক নেওয়া যেতে পারে, যদি এরকম হয় যে হয় আমি শিওর এ হবে নাহলে বি হবে, এরকম যদি কোথাও হয়, সেক্ষেত্রে আপনারা পূরণ করে দিয়ে আসবেন। কারণ হাফ মার্ক 1 মার্কের জন্য রিটেনে খুব বেশি ডেভিয়েট করে না, বাট স্টিল ট্রাই করবেন যেন নেগেটিভ আমরা না খাই। ওকে, তাহলে এরই সাথে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো কথা বলছি, অনেকগুলো টপিক এখানে কভার করে ফেলেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরও কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ রিক্যাপ ভিডিওটা একটু দেখে নিবেন। এবং সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আমার কো প্যানেলিস্ট যিনি ছিলেন তাকেও ধন্যবাদ। ভাইয়া যদি কিছু বলেন, বা মামুন ভাই যদি কিছু বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ সাব্বির, তোমাকে এত ব্যস্ততার মধ্যে ক্লাস নেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়াদের। তো এখন বলেছেন ডাবল ক্লাসে খুব বেশি চাপ হয়ে যায়। রিপুল ভাইয়া, আসলে ক্লাসগুলো দেওয়া হচ্ছে আপনাদের সামনে, তো আসলে প্রিলি পরীক্ষা আছে, 43 প্রিলি পরীক্ষা, তো আপনাদের ভিতরে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা যাচ্ছে 43 প্রিলি দিবে। তো এই জন্য আসলে তাদের রিকোয়েস্টের কারণেই আমরা এই মাসের মধ্যে প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি, এবং আমাদের আগামী 2 তারিখ থেকে হচ্ছে মডেল টেস্ট শুরু হচ্ছে, তো প্রিলি মডেল টেস্ট, এবং আপনারা সবাই চাইলে মডেল টেস্ট প্রোগ্রামটায় অংশগ্রহণ করতে পারবেন। আর ইন্টারন্যাশনাল ম্যাপ যেটা, এটা এখনো যায়নি, এটা হচ্ছে আমরা 2-1 দিনের মধ্যে হয়তো ব্রাঞ্চে পেয়ে যাবেন, কারণ প্রেসে একটু ঝামেলা হয়েছিল, যে কারণে একটু লেট হয়েছে। প্রেসে কালার চেঞ্জ হয়ে গিয়েছিল, যে কারণে আবার ওটা প্রেসে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।